নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ আর আপনাদের সঙ্গে আমি সুমন। আর কোনো দ্বিধা, দোদুল্যমানতা, বিভ্রান্তি, সংশয় কিচ্ছু নেই। বিহারের রায় স্পষ্ট করে আমাদের সামনে এসেছে এবং তৃতীয়বারের জন্য নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছে। কোনো সন্দেহ নেই তার হ্যাট্রিক নিয়ে। একদিকে জেডিইউ, আরজেডি, কংগ্রেসের মহাজোট যাদের দখলে এগিয়ে থাকা এবং জয়ী আসন ধরলে যা আসন তারা এই মুহূর্তে পেয়েছেন তা বিজেপি জোটের দ্বিগুণের থেকেও বেশি। কিন্তু প্রশ্নটা এই ফলের বিশ্লেষণের। প্রথম প্রশ্ন, দিল্লি এবং বিহারে পরপর দুটো ধাক্কা খাওয়ার পর নরেন্দ্র মোদী এবং অমিত শাহর জুটির দলের বাইরে এবং দলের ভেতরে পজিশনিং। 1 নম্বর। 2 নম্বর, সহিষ্ণুতার বার্তা। আপনারা দেখেছেন এই বিহার ভোটে প্রথম এবং দ্বিতীয় দফার পর গোটা দেশ জুড়ে অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হলো, তা এরপর বিহার ভোটে বিজেপি জোটের ধাক্কা খাওয়ার পর ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে। এবং তৃতীয়টা, এই যেখানে দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি সেই রাজ্য পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। বারবার যে প্রশ্নে আমাদের ঘুরে ফিরে যেতে হবে, যেই অঙ্গের ফল আমরা আগেও বলেছি বঙ্গে আগামী বছর কি প্রভাব ফেলবে। এই 3টে বিষয়ের বিশ্লেষণ শুরু করলাম আমরা এই মুহূর্ত থেকে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন বিজেপি নেতা অসীম সরকার, আছেন কংগ্রেস নেতা অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, আছেন দেবজ্যোতি ঘোষ আমার সহকর্মী, আছেন বিশ্বনাথ চক্রবর্তী অধ্যাপক, আছেন অশোক ঘোষ বামফ্রন্ট নেতা, শিক্ষক বিজন সরকার, অধ্যাপক দেবাশিস সরকার আমার সঙ্গে অন্য স্টুডিওতে, এবং শিল্পী সমীর রাইজ কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানে যোগ দেবেন। কিন্তু সবার আগে আমি অসীমদার কাছে যাব। অসীমদা, একদম শুরুতে আজকে সকাল 6টা থেকে যারা এই টেলিভিশন অন্যান্য জাতীয় টেলিভিশনের সামনে বসেছেন প্রত্যেকে দেখেছেন 6টা থেকে 9টা, 9:30 অবধি স্পষ্ট ট্রেন্ড বিজেপি অনেক এগিয়ে, এবং একেবারে স্পষ্ট প্রতিক্রিয়া আপনাদের দলের বিভিন্ন ঘোষিত ওজনদার শীর্ষস্থানীয় নেতৃত্বের তরফ থেকে যে এই জয় এখন এই মুহূর্তে একেবারে ফিকে হয়ে ক্রমশ হারিয়ে গেছে, এই মুহূর্তে হারিয়েই গেছে। এই যে জয় আপনারা এক্সপেক্ট করছিলেন, যে জয় প্রাথমিক ট্রেন্ড বলছিল, সেই জয় নরেন্দ্র মোদীর জয়। তাহলে এই পরাজয়ও নরেন্দ্র মোদীর পরাজয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে তখনও ট্রেন্ড চলছিল, এখনো ট্রেন্ড চলছে, এখনো কোনো আসন ঘোষিত, এখনো আশা আছে বলছেন, এখনো কোনো আসন, মানে ওই হিন্দি ফিল্মের মতো এ পালাট না। কেউ বললো সকাল 9:30টার কথা বললেন, 9:30 পর্যন্ত প্রায় 2/3 মেজরিটি, 9:30 কেন, 9:45, 10টা অবধিও 2/3 মেজরিটি নিয়ে তখন বিজেপি এগোচ্ছিল, বিজেপি জোট এগোচ্ছিল। এখন ঠিক উল্টো চেহারাটা দাঁড়িয়েছে। সুতরাং বাক্স কখন যে ফিগার এই মুহূর্তে এবিপি আনন্দের দর্শকরা দেখতে পাবে, আপনি বাক্স বলুন, ইভিএম বলুন, তার কিন্তু 30% ঘোষণা হয়ে গেছে। আর খুব বেশি দেরি, মানে আমি বলছি এখান থেকে র্যাডিক্যালি একটা উল্টো দিকের ফল হবে। অসীমদা, আপনি এখনো 1 ঘন্টার ঘোষিত আসন আপনারাও দেখাননি, কোনো চ্যানেল দেখাননি ঘোষিত আসন, আপনার আশা আছে এখনো যে একেবারে পালাট হতে পারে। তা সত্ত্বেও বলছি এই ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে অবশ্যই আমি নীতিশ কুমারকে ধন্যবাদ জানাবো এবং বিহারে জঙ্গলরাজ প্রবর্তন করার জন্য তাকে আগাম অভিনন্দন জানিয়ে রাখি। কি বলছেন জঙ্গলরাজের জন্য? তাহলে নরেন্দ্র মোদী আজকে আমরা কথা বলছি, এই এখন বাজে 12:04, 12টা বাজতে 4-এ নীতিশ কুমারকে টেলিফোন করেছেন নরেন্দ্র মোদী। করা উচিত জঙ্গলরাজের জন্য অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তো কাজই এটা, কাজ জঙ্গলরাজের জন্য অভিনন্দন জানানো। জঙ্গলরাজ যে প্রতিষ্ঠা হচ্ছে আজকে সিটের দিক থেকে দেখিয়ে রাখুন, আপনার ট্রেন বলছে জঙ্গলরাজ যিনি প্রতিষ্ঠা করেছেন বলে। আচ্ছা, আপনারা জিতলে রাম রাজ্য আর হারলে জঙ্গলরাজ। আমি নীতিশ কুমারের কথাতেই বলছি যে যার সঙ্গে জোট করছেন, যার ফিগার এখনো নীতিশের থেকে এগিয়ে, তিনি ওখানে বলেছেন যে আমার শুধু এইটা বলেন যে আজকে বাজিটা কোথায় ফাটছে। বিহারের বাজির ছবি আমরা দেখাচ্ছি, আপনারা তো বলেছিলেন পাকিস্তানে ফাটবে না। বিহারের মানুষের কথাটা অন্যভাবে টুইট করছে, কথাটাকে কি ছিল যে বিজেপি যদি হারে পাকিস্তানে বাজি, আপনি চান আমি অমিত শাহের ভাষণ দেখিয়ে দেবো আপনাকে? বিহারে যদি বিজেপি হারে পাকিস্তানে বাজি ফাটবে বলছেন, ফাটছে না তো, ফাটছে তো বিহারে। আর এই ফাটছে, দিল্লিতে ফাটছে, কলকাতাতেও বিকেলে হবে সেলিব্রেশন। আর এই জানি না অমিত শাহের বাড়ির কাছে না ফাটে। নিশ্চিত কলকাতায় সেলিব্রেশন করবেন, কারণ কোন রকমের 12টা সিট পেয়েছেন, ক্যান্ডিডেট দিতে পারছেন না 12টা, তাও 12টা সিট পেয়ে গেছেন, 12টা সিটে এগিয়ে রয়েছে। মানুষ কি জঙ্গলরাজের পক্ষে ভোট দিল? বিহার মানুষ বিশ্ববাবু বলতে পারবেন আমার কাছে
বিহারের মানুষকে বিহার সম্পর্কে কতটুকু জানো আমি জানি না, পরে বিহারের মানুষকে অপমান করছেন আপনারা। কথাটা আমাকে শেষ করে দাও। 31% ভোট আমার সঙ্গে ছিল, আমাকে দেখতে হবে 31 থেকে আমি বেড়েছি না কমেছি। কি বলছেন আবার 31 এ ফেরত গেলেন কি করে? সরকার তৈরি করছিল, স্বীকার করুন না। আমি বলছি সরকার তৈরি করছিল বিজেপি। 38.50 আমি বিশ্বনাথবাবুর কাছে যাব। বিশ্বনাথবাবু আমি শুধু বলে দিই, ওনারা হাঁটছেন, নীতিশ কুমার জিতছেন, এটার থেকে আমার বড় ফ্যাক্টর যেটা বলেছেন মাথায় রাখো, যা তোমার চলছে তাতে দেখাচ্ছে মোদি হ্যাজ বিকাম থার্ড পার্টি। নীতিশ কুমার লালুর হচ্ছে 75টা সিট, 101টার মধ্যে দাঁড়িয়ে, 101 নীতিশের হচ্ছে 68টা সিট, 101 দাঁড়িয়ে, আর এরা দাঁড়িয়ে ছিল 157 না কত, 157টা দাঁড়িয়ে 60, মানে থার্ড পার্টি হয়ে গেছে। এতটা খারাপ অবস্থা যে মানে যখন লার্জেস্ট মেজরিটি হওয়ার চেষ্টা করতে 157টার মধ্যে লড়ে থার্ড পার্টি, আর ওরা 100টা করে সিটে লড়ে হচ্ছে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি। একদম। আমি বিশ্বনাথবাবুর কাছে, বিশ্বনাথবাবু একটা জিনিস মানতেই হবে, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কাকে বলে সেটা বিহার দেখিয়ে দিয়েছে। আমরা পশ্চিমবঙ্গবাসীরা যেভাবে একটা সময় বিহার ওই যে ভাষায় অসীমবাবু বলছিলেন জঙ্গলরাজ চলছে, এই একটাই মাত্র ভায়োলেন্সের ঘটনা আমরা দেখতে পেয়েছি, সেটা কি একজন মহিলা ভোটারের ওপর একটি বাঁদরের উৎপাত। হ্যাঁ, সেই উৎপাত আমরা এখানে মনুষ্যরূপী বাঁদরদের উৎপাত যে নির্বাচনে দেখতে পারি, ওখানে বাঁদররাই বাঁদরামি করেছে, মানুষ বাঁদরামি করেনি। এবং বিজেপি সহ কোনো বিরোধী দল একটা অভিযোগ তোলেননি বুথ দখল, ছাপ্পা, রিগিংয়ের। এই ভোটের পর মানে আমি বলছি মানুষের রায় বলে তো মানতেই হবে, আর তো কোনো দ্বিতীয় ব্যাখ্যা থাকে না। না, প্রথমত দুটো তিনটে জিনিস কিন্তু খুব পরিষ্কার করে আমার মনে হয় বিজেপির মেনে নেওয়া উচিত। একটা হলো যে স্ট্র্যাটেজি নিয়ে ওনারা এগিয়েছিলেন সেটা টোটালি রং স্ট্র্যাটেজি। একটা ওনারা কি করেছেন, কাস্টকে কমব্যাট করবার জন্য নিজেরা কাস্ট পলিটিক্সকে আশ্রয় নিয়েছিলেন, জিতেন রাম মাঝির থেকে শুরু করে এলজেপি সবাইকে নিয়েছিলেন। উল্টো মানে যেটা একেবারে বুমেরাং হয়েছে, অর্থাৎ তার জোট সঙ্গীটা টোটালি ফেলিওর হয়েছে। এখানে জিতেন রাম মাঝি থেকে ছোট্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে বিজেপির বিপুল এবং চূড়ান্ত চরম ব্যর্থতা, আমি খুব ভেবেচিন্তে অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করছি, এর দায় কিন্তু ওই জোট সঙ্গীদের উপর চাপানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন বলা হচ্ছে যে ওরা খারাপ রেজাল্ট করেছে। স্ট্র্যাটেজি তো বিজেপি নিয়েছে, স্ট্র্যাটেজি তো অমিত শাহ নিয়েছে, স্ট্র্যাটেজি তো নরেন্দ্র মোদী নিয়েছিল। ফলে স্ট্র্যাটেজিগত দিক থেকে প্রথমত জাতের ইকুয়েশন কাজ করলো না, তারপরে ওনারা যেটা করলেন ধর্মীয় ইকুয়েশন আনলেন, ধর্মীয় বিষয়টাকে আনলেন, সেটাও টোটালি ব্যর্থ হলো। কারণ আরো উল্টো দিকে মাইনরিটি ভোটটা কনসলিডেট হলো নীতিশ এবং লালুর সপক্ষে, যে 16% মাইনরিটি ভোট আছে। সব মিলে স্ট্র্যাটেজিগত দিক থেকে যে মানে দায়িত্ব নিয়েছিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী জুটি, ফলে আজকে এই ব্যর্থতার জন্য পুরোপুরি তাদেরকে দায়িত্ব নিতে হবে। এক, দ্বিতীয় যে বিষয়টা, নরেন্দ্র মোদীর গত 1.5 বছরের যে পারফরমেন্স, তারা বারবার বলছিলেন যে এই পারফরমেন্সের প্রেক্ষিতে মানুষ ভোট দেবে। তাহলে নরেন্দ্র মোদী গত 1.5 বছরে যে সরকার চালানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে যদি ভোটটা মানুষ দিয়ে থাকে, তাহলে তো বলতে হবে যে সরকার ভালো করে চলছে না, কারণ সরকারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবং আপনাকে বলি 5টা ফেজে জাতীয় নেতারা বিজেপি 5টা ফেজের পর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে বলেছেন যে এটা হচ্ছে সার্বিক যে উন্নয়ন প্রক্রিয়া গোটা দেশে চলেছে তার রিফ্লেকশন হবে। এখন তো এটাও বলতে পারবেন না যে না স্থানীয় ইস্যুতে ভোট হয়েছে। আমি দেখেছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে এত বড় ইন্টারভিউ দিয়েছিলেন অমিত শাহ, 2/3 মেজরিটি, ঠিক 2/3 মেজরিটি পাবে হচ্ছে এনডিএ, এই ছিল তার বক্তব্য। তাহলে ডেভেলপমেন্টের যে ইস্যুটাকে তারা এনেছিলেন, মানুষ নরেন্দ্র মোদী বা অমিত শাহের ডেভেলপমেন্টের ইস্যুটাকে নেননি, তারপরে রিজেক্ট হয়েছেন কোন একটা জায়গায় সরকারের পারফরমেন্স। তৃতীয় যে বিষয়টা দেখো, যে মুহূর্তে বলে দিলাম পাকিস্তানে বাজি ফাটবে, ঠিক সেই মুহূর্তে তো আমি ধর্ম বের করলাম, ভেবেছিলেন ইউপি কোদালকে কোদাল বলা ভালো। আমি বলছি থার্ড ফেজ থেকে চূড়ান্ত হিন্দু কার্ড খেলা হয়েছে, চূড়ান্ত। এতে কি লাভ হলো জানো? এতে যেটা লাভ হলো, ওনারা হিন্দু ভোট কনসলিডেট করতে ব্যর্থ হলেন, কিন্তু মুসলিম ভোট কনসলিডেট চলে গেল হচ্ছে গঠবন্ধনের সঙ্গে। আমি যেটা বলবার চেষ্টা করছিলাম, শুরু করলেন উন্নয়ন দিয়ে, তারপরে কাস্টে চলে গেলেন, কাস্টের থেকে সব শেষে আবার ধর্মটাকে একদম শেষ দুটো মানে চতুর্থ এবং পঞ্চম ফেজে যে নির্বাচনের ফলাফল, তাতে দেখা যাচ্ছে কিছুটা ভালো রেজাল্ট করলে ওই জায়গাটাতেই ভালো করেছে, অর্থাৎ কিছুটা পোলারাইজেশনের যে জায়গাটাকে, মানে ধর্মীয় অসহিষ্ণুতার বিষয়টাকে যেটা নিয়ে চর্চা হলো এত, মানে ভার্চুয়ালি মানে ধর্মীয় তাসটাকে খেলে। কিন্তু যেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে এর পরে এই সরকারটা, কেন্দ্রীয় সরকারটা চলবে কি করে।
কারণ ইতিমধ্যেই আমরা জানি যে পার্লামেন্ট ঠিক মতন চলেনি, সরকারের একের পর এক সংস্কার বিলগুলো আটকে আছে। সরকার মানে আক্ষরিক অর্থে দলের মধ্যে যে প্রশ্নটা এসছে, মানে এল কে আদবানি সমেত একাধিক নেতা, সিনিয়র নেতারা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর জুটি নিয়ে প্রশ্ন তুলেছেন, একাধিক মানে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে দলের মধ্যে। আবার একদিকে অন্যদিকে সংসদ চালানোর প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আসবো এবং সেখানে নতুন বন্ধু খোঁজ করার এবং অন্যান্য আঞ্চলিক শক্তির আবার হাত ধরার প্রক্রিয়াটা শুরু হবে কিনা আমি আসবো। তার আগে গুলাম নবী আজাদ কি বলছেন এই বিহারের ফলাফল নিয়ে দেখাবো। बीजेपी के प्रेसिडेंट ने कहा कि अगर भारतीय जनता पार्टी हार जाएगी तो पाकिस्तान खुश हो जाएगा। उसका मतलब है कि दूसरी पार्टी पाकिस्तानी है। तो क्या क्या बुरा ना, मतलब बाकी अपोजिशन को पाकिस्तानी भी बना दिया था भारतीय जनता पार्टी के प्रेसिडेंट ने। प्रधानमंत्री जी ने जिस भाषा का प्रयोग किया, उन्होंने कहा था कि एक समाज को, उन्होंने मुस्लिम छोड़कर बाकी ये कहा कि रिजर्वेशन काट कर ओबीसी की और दलित की काट कर एक समाज को दी जा रही है, और मैं उस समाज को ये 5% देने नहीं दूंगा, चाहे मुझे अपनी जान की बाजी लगाना पड़ेगी। तो यहां तक सांप्रदायिकता चला गया था कि प्रधानमंत्री और बीजेपी प्रेसिडेंट तो बिल्कुल नंगे होके बीच में आ गए। लेकिन मैं बधाई देता हूं बिहार के हमारे हिंदू भाइयों को, मेजॉरिटी कम्युनिटी को, कि उन्होंने नकार दिया भारतीय जनता पार्टी के सांप्रदायिक एजेंडा को। আমি সরাসরি এই পাটে আসবো। দ্বিতীয় ফেজের পর গোটা দেশে, সেটা শাহরুখ খান হতে পারে, সেটা বিহারের বিরোধী হতে পারে, একেবারে ধর্মের ভিত্তিতে হিন্দু ভোট সুসংহত করার একটা সচেতন প্রক্রিয়া চালানো হয়েছে। বারবার আপনিও ছিলেন সেই অনুষ্ঠানে, এই সভায় বারবার আলোচনা হয়েছে যে এটা একেবারে অর্কেস্ট্রার মতো প্ল্যান্ড এবং স্ক্রিপ্টেড, বিচ্ছিন্ন কিছু ঘটনা নয়। কি বলবেন? ধাক্কা লাগলো সেই হিন্দু কার্ড খেলার বিষয়টাতে? আপনার প্রশ্ন, তার উত্তর হচ্ছে ন্যাশনাল মাইনরিটি কমিশন ইতিমধ্যে তারা ডিটারমাইন করেছে যে 28শে সেপ্টেম্বরে আখলাকের যে হত্যা হয়েছিল ওটা একটা সুনিয়োজিত পরিকল্পনা ছিল বিহার নির্বাচনকে কেন্দ্র করে। মনে রাখবেন 12ই অক্টোবর থেকে বিহার নির্বাচন হয়েছে। বিজেপি বারবার করে বলছে তারা উন্নয়নের কথা। আজকে উন্নয়ন কিন্তু, আমি একটা বড় কথা বলছি, ইস্যু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কথা বলেন, বিএসপিও বলছে, সমাজবাদী পার্টি বলছে, কংগ্রেস বলছে। আমরা উন্নয়ন তো আমরা সবাই চাই, কিন্তু বিকাশ বিকাশ মোদি বলা মানে যে বিকাশ হচ্ছে তা তো নয়। আজকে 18 মাসের কিন্তু শাসন, এবং বিহারবাসীরাও দেখছে, অন্যান্য রাজ্যের মানুষরাও দেখছে যে বিকাশ বা উন্নয়নের ইস্যুতে যদি ভোট করি ওমপ্রকাশ দা, আমি কেন এই ইস্যুগুলোকে সামনে আনব? না, এই ইস্যুগুলিকেই সামনে আনার অনেকে আসলে আমরা ভুলে যাই। জুন মাসে বিহারে অমিত শাহ বলেছিলেন যে প্রধানমন্ত্রী হচ্ছেন ওবিসি, আদার ব্যাকওয়ার্ড কাস্টে বিলং করেন। ওই জায়গা থেকে কিন্তু শুরু হয়েছে, যদি আপনি খেয়াল করে দেখেন। এবং আমি আপনাকে স্ট্যাটিস্টিক্যালি আর নাম ধরে ধরে বলে দেব যে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে বিজেপি নেতৃত্বরা, যাদের 1% ভোট আছে কোনো একটা ছোট্ট কমিউনিটির, বা 0.5% ভোট আছে, 2 মাস 3 মাস করে ঝাড়খণ্ডের মন্ত্রীরা এখানে পড়ে থেকে এটা করেছে। অর্থাৎ এটা বিজেপি কাস্ট পলিটিক্স করবার চেষ্টা করেছে, কমিউনাল পলিটিক্স করবার চেষ্টা করেছে, যেখানে যেখানে তারা মনে করেছে যে এটা সম্ভবপর হবে। 4th and 5th ফেজ, যেখানে মাইনরিটিদের পপুলেশন কনসেন্ট্রেশনটা বেশি, যেই রকমভাবে সিটগুলি এগিয়েছে সেই রকমভাবে তারা প্রচার করবার চেষ্টা করেছে। এই যে এটা কমপ্লিটলি রিজেক্ট হয়েছে। গতকালকে রাহুল গান্ধী একটা কথা বলেছে যে বিজেপি হচ্ছে ফ্যাসিস্ট ফোর্স, এবং বিজেপি এবং আরএসএসকে আমরা স্ম্যাশ করে দেব। এবং এটা ডেলিবারেটলি আমরা বলছি, এই লড়াইটা রাজনৈতিক লড়াই নয়, এটা আইডিওলজিক্যাল লড়াই ভারতবর্ষে। সেই আইডিওলজিক্যাল লড়াইতে বিজেপি এবং আরএসএস এর যে চিন্তা ভাবনা, এটাকে অবশ্যই আমাদেরকে মানে কোনো সন্দেহ নেই যে এই মুহূর্তে এই ফলাফল সামনে আসার পর রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে গেছে। শুধুমাত্র ওম প্রকাশ দার মতো বিরোধীরা, কংগ্রেস পার্টি বা আরজেডি জেডিইউ বলছে তা নয়, একেবারে বিজেপির যারা সহযোগী শক্তি সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে তারাও অভিযোগের আঙুল, ব্যর্থতার অভিযোগের আঙুল তুলতে শুরু করে দিয়েছেন। আপনাদের উদাহরণ দেব শিবসেনা সঞ্জয় রাউত, তিনি ঠিক কি বলেছেন
দেখাবো। नीतीश कुमार राजनीतिक महानायक के तौर पर उभर कर सामने आए हैं। हम पहले भी जब वहां थे मैदान में तो हमने कहा कि नीतीश कुमार जी ने अच्छा काम किया है और लोग चाहते हैं कि फिर एक बार नीतीश कुमार बिहार के मुख्यमंत्री बने। तो जनता ने निर्णय तो वही दिया है। मैं मेरे पार्टी की तरफ से, शिवसेना की तरफ से नीतीश कुमार जी का अभिनंदन करता हूं। जब आपने चुनाव मोदी जी के नाम पे जीते थे देश में तो मोदी जी का विजय था। जो जरूर मैं मानता हूं हार नेता का पराभव होता है, तो नेता ने स्वीकार करना चाहिए, जैसे हम भी स्वीकार करते हैं। অশোকদা, সঞ্জয় রাউত কি ভুল বলেছেন? লোকসভার 2014 নির্বাচন যদি মোদির সরকার হয়, খেয়াল করবেন বিজেপির প্রি পোল বিজ্ঞাপনগুলো অবশ্য সেটা বিজেপি সরকার বলেনি, তারা বলেছে যে আগলেবার মোদি সরকার। তো সেইটা আপকি বার মোদি সরকার, সেই মোদি সরকার হলো 15তে, এর আগে দিল্লি নির্বাচনেও সেই পরাজয়। এটা তো একেবারে মোদি, নরেন্দ্র মোদি, অমিত শাহ জুটিকে সামনে রেখে তারা গোটা বিহার একটা আঞ্চলিক একটা রাজ্যের নির্বাচনের সব থেকে বড় বিজ্ঞাপন ছিলেন দেশের প্রধানমন্ত্রী। আপনাকে জানিয়ে রাখি, আমি জানি না এর মধ্যে আপনি বিহার গেছেন কিনা, এয়ারপোর্ট থেকে নামবেন সবার আগে 1 কিলোমিটার যেতে যেতে 3টে বড় হোর্ডিং আপনার চোখে পড়বে। 3টে হোর্ডিংয়ে কোথাও সুশীল মোদি নেই, যিনি নাকি বিজেপির প্রজেক্টের চিফ মিনিস্টার। 3টে হোর্ডিং এই নরেন্দ্র মোদি। আমি বলছি চ্যালেঞ্জের মুখেই তো পড়াটা স্বাভাবিক। ফেজ ওয়াইজ ভোটের কনটেক্সটে আলাদা আলাদা মুখ্যমন্ত্রীর নাম বাসিয়ে দিয়েছিল। ইন্ডিপেন্ডেন্স এই চেহারা বোধহয় দৃষ্টান্ত পাবে না যে কোন রাজ্যের ভোটের জন্য কোন প্রধানমন্ত্রী 30টার বেশি সভা করবে। সীতারাম ইয়েচুরি সাংবাদিক সম্মেলন করছেন আলিমুদ্দিন স্ট্রিটে। तो इसलिए हमारे हिसाब से सबसे बड़ा ये तोहफा है आपके पूजो, दशहरा, दिवाली, ईद, इन सब के माहौल में सबसे बड़ा तोहफा लोगों ने जो दिया अपने मुल्क को, वो है इस चुनाव के अंदर इस तरीके के नतीजे। So a hearty congratulations. I've conveyed it to both of them, to Nitish and to Mr. Lalu Prasad Yadav, for having battled such a serious assault on the secular democratic foundations of our modern India based on our constitution. And that, I believe, is the running current that explains this verdict. All the others, the caste factor, the communal factor, the various other factors, whatever that have been in play, were all add-ons to that basic subtext. And that is a very, very refreshing, very revealing thing. And finally, the results in Kerala yesterday, the results in Bihar today, it shows all over the country the people's resolve to protect our secular democratic republic from these communal onslaughts has come out successfully, and that is why people of Bihar require our salutations. Congratulations to Nitish and Lalu, and that is why I think it's a very big milestone in current Indian political history. দেখুন, বামপন্থীরা বিহারে একটা ইউনাইটেড ফ্রন্ট করে একটু অল্টারনেটিভ পলিসি ডাইরেকশন বিহারে পলিটিক্সে দিলেন, আর এটা ভালো হলো। আমার মনে আছে কি পলিসি ডাইরেকশনকে ইনফ্লুয়েন্স করবার জন্য। অশোকদা, এক হচ্ছে রাজনীতির কথা আপনারা বলবেন, একটা জিনিস অবশ্যই যে নীতিশ কুমার, লালু প্রসাদকে অভিনন্দন যেরাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টাখানেক আগে জানিয়েছেন, সীতারাম ইয়েচুরিও জানালেন। রাজনীতির পাটটা দূরে সরিয়ে রেখে সহিষ্ণুতা নিয়ে এই দেশে যারা কথা বলেছে অর্গানাইজড ওয়েতে, সোশ্যাল মিডিয়ায়, সেকুদাদা বলে কটাক্ষ বলুন, নানা ধরনের সোশ্যাল মিডিয়ার তীব্র আক্রমণের শিকার হয়েছেন তারা, এবং অত্যন্ত বিজেপি এবং আরএসএস এর মতো ক্যাডার বেস সংগঠন যেভাবে একদম সংগঠিত করে আক্রমণ চালায় সেইভাবে তাদের আক্রান্ত হতে হয়েছে। সেটা ভারতবর্ষের ফিল্মের সব থেকে বড় আইকন শাহরুখ খান থেকে কোনো অজানা মানুষও হতে পারেন। কি
কি বলবেন? বিহারের মানুষের সমস্ত কিছুর জবাব দিলেন একটা ভোটের রেজাল্টে। এক্স্যাক্টলি আমি একেবারে সম্পূর্ণ একমত হয়ে বলছি। এই যারা বলছেন নীতিশ কুমারকে অভিনন্দন, লালুকে অভিনন্দন, আমি তা বলছি না। আমি বলছি অভিনন্দন জানাতে হলে বিহারের মানুষকে জানাতে হবে, যে মানুষ অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে একটা বিবেচনা প্রসূত মতামত দিয়েছে নির্বাচনে। অভিনন্দন বিহারের মানুষকে। আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সঞ্জয় রাউত একটা সঠিক কথা বলেছেন, যে সত্যকে স্বীকার করার সাহস রাজনৈতিক দলে থাকবে না। যদি বিহারে জিতত বিজেপি, তাহলে নরেন্দ্র মোদীর জয়ধ্বনিতে একেবারে ফেটে যেত চতুর্দিক। তো হেরে গেলে দায় কেন নরেন্দ্র মোদী হবে না, অমিত শাহ হবে না? জিতলে কৃতিত্ব আমার, হেরে গেলে দায় ওর, এই পলিটিক্স কেন? না, বলতে শুরুও করে দিয়েছিলেন, সকাল থেকে প্রতিক্রিয়া দেখবেন নরেন্দ্র মোদী। এখানে আমার দ্বিতীয় কথা হচ্ছে এই প্রশ্ন বলেছেন যে মুখ্যমন্ত্রী হতে রাজি, সকালে আমি বলছি কি এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মনে থাকবে ওমপ্রকাশ দা, উত্তরাখণ্ডে ঠিক এই জিনিস হয়েছিল। আপনার দল কংগ্রেস, তারা হার স্বীকার করে নিয়েছিল, ফলাফল যখন পূর্ণাঙ্গ এলো দেখা গেল কংগ্রেস জিতেছে। এখানে কিন্তু যে প্রসঙ্গটি গুরুত্বপূর্ণ, একটা নিশ্চয়ই সহনশীলতা, ধর্মীয় মেরুকরণের প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের যে প্রশাসন, তার একটা সুশাসনের প্রভাব গুরুত্বপূর্ণ। আমি এই কারণে বলছি আমার বিশ্লেষণটা, যে ভোটের পার্সেন্টেজ, মানে ভোটিং পার্সেন্টেজ যদি আমরা বিচার করি, তাহলে দেখব যে মহিলারা ভোট দিয়েছেন পুরুষদের চেয়ে বেশি, 3% মহিলা ভোট দিয়েছেন বেশি। এবং এই মহিলাদের ভোট একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে লালু নীতিশের পক্ষে, কারণ সুশাসনের প্রভাব সবচেয়ে বেশি বোঝেন মহিলারা। তাদের ঘর সংসার করতে হয়, তাদের কাজে যেতে হয়, তাদের জীবনের নিরাপত্তার মুখোমুখি দাঁড়াতে হয়। আমি অসীম রিপোর্ট করছি, জঙ্গলরাজ হলে সবথেকে বেশি প্রতিক্রিয়া হতো মহিলাদেরই। এক্স্যাক্টলি। সুতরাং বেশি নিরাপত্তাহীনতা তারাই ভুগতেন। সুতরাং এই যে মহিলারা ভোটটা বেশি দিয়েছেন পুরুষদের চেয়ে 3%, এই ভোট একটা, এই মহিলা ভোট একটা ফ্যাক্টর কাজ করেছে। কিন্তু পরেরটারও গুরুত্বপূর্ণ। তাহলে প্রমাণ হয়ে গেল সহনশীলতার প্রশ্নটি ভারতবর্ষে আজকে সবচেয়ে বড় প্রশ্ন। সাম্প্রদায়িক মেরুকরণকে মানুষ পরিত্যাগ করছেন লখনৌয়ের পঞ্চায়েত ভোটে বা বেনারসের পঞ্চায়েত ভোটে এবং কেরলে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে সাম্প্রদায়িক ধর্মীয় মেরুকরণের ক্ষেত্রটি ভারতবর্ষে। মুক্তার আকবর নকভি এবং শরদ যাদব কি বলেছেন তারা এই ফলাফল, যা একেবারে স্পষ্ট, বিহারে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার, হ্যাট্রিক, কোনো সন্দেহ নেই। এবং তাদের জোট যত আসন পেয়েছে বা যত আসনে এগিয়ে চলেছে, তার অর্ধেকও বিজেপি জোট এখনো পর্যন্ত ছুঁতে পারেনি। দ্রুত একবার দেখব জোড়া প্রতিক্রিয়া। देखिए, हर चुनाव हर राजनीतिक पार्टी के लिए एक सबक भी होता है, संदेश भी होता है। और हमने सुशासन के संकल्प के साथ और विकास के लक्ष्य के साथ काम किया है और आगे भी हम काम करते रहेंगे। हम कोई भी राजनीतिक दल, कोई भी डेमोक्रेटिक सिस्टम में जो भी राजनीतिक दल होते हैं, वो मजबूती के साथ, पूरे ईमानदारी के साथ, अपने पूरे मजबूत लक्ष्य के साथ, और हमारा लक्ष्य एक है, सुशासन का लक्ष्य है, विकास का लक्ष्य है। क्या बीजेपी की रणनीति फेल रही है? कोई फेल नहीं है, बिल्कुल कोई फेल नहीं है, उठाया गया कोई फेल नहीं है। हम बिल्कुल हम इसको जो है वो मजबूती के साथ मानते हैं कि जो हमने सुशासन का संकल्प लेकर के, विकास का लक्ष्य लेकर के चुनाव के मैदान में आए, उस लक्ष्य पर हमें संतोष है। अब ये जो चुनाव है, इसमें साधन जो थे, मनी बैग जो था, उसका बहुत बड़ा रोल था। और पूरी भारत सरकार वहां कैंपेन कर रही थी, प्रधानमंत्री कैंपेन कर रहे थे, पूरी पार्टी के मुख्यमंत्री वहां कैंपेन कर रहे थे। इसके बावजूद भी बिहार की जनता ने, गरीब लोगों ने सब तरह की चीजों को पार करके इस चुनाव में ये इतिहास में दीवार पर लिख दिया है कि इस देश का चुनाव साधन और पैसे और थैली पे नहीं हो सकता, अफवाह से नहीं हो सकता। ये देश हमेशा के लिए कम्युनलाइज नहीं किया जा सकता। इसमें धर्म के आधार पर बांटना आपका पसंद लोग नहीं करते। और ये साहित्यकार, ये लेखक, वैज्ञानिक, आपके साइंटिस्ट, इन लोगों ने जो भारत की बेचैनी को एक तरह से अगुवाई करने का काम किया, उसको उन्होंने विंडिकेट कर दिया। ये बिहार की जनता ने उसमें मोहर लगा दी।
দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, আপনার কাছে সরাসরি এই প্রশ্নটা আমরা শুনলাম মুক্তার আব্বাস নকভি কি বললেন এবং তারপরে শরৎ যাদব। আমি স্পষ্ট যদি বলি যে এরা সম্পূর্ণ সত্য কথা বলছেন না, তার কারণ কোথায় সুশাসন, কোথায় বিকাশ? আমি বলছি উন্নয়নের কথা, থার্ড ফেজ অনওয়ার্ড, বিহার নির্বাচনে কতটা হয়েছে, পার্সেন্টেজ হয়েছে, কোথায় হয়েছে? একেবারে সচেতনভাবে হিন্দুত্বর তাস খেলা হলো এবং তারপর একের পর এক ধর্মীয় মেরুকরণ এবং সেই বিতর্ক, তার ভিত্তিতে ভোট, যেটা সাধারণ মানুষ একেবারে ভোটের ফলাফলে স্পষ্ট যে সম্পূর্ণ তারা অস্বীকার করেছেন আবার একবার ধর্মের ভিত্তিতে, ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভারতবর্ষকে ভাগ করতে এবং মেরুকরণ, তফাৎ, এই খাতটা ক্রমশ গভীরতর করতে। আপনার কাছে জানতে চাইব কতটা স্পষ্ট বিহারের মানুষের রায় যে তারা ধর্মীয় মেরুকরণের দিকে যাচ্ছেন না? প্রথম কথা হচ্ছে যে আজকের যে রায় সেটা জাত ধর্মের বিরুদ্ধের রায়, ভাত কাপড়ের যে লড়াই তার পক্ষের রায়, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আজকের এই রায় একটা জিনিস পরিষ্কার করছে যে রাজনীতির আলোচনা করতে গিয়ে আমরা সবসময় বলি যে পাটিগণিতের আলোচনা আলাদা, রসায়নের আলোচনা আলাদা, কিন্তু এই ফলাফল একটা মিশেল ঘটালো যে রাজনীতির আলোচনায় পাটিগণিত এবং রসায়ন চর্চাকে মিশেল ঘটালো আজকের রায়। 2 নম্বর কথা, তিন নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচন যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা 3টে পর্যায়ে বারবার করে ক্যাম্পেইনের কথা এসছে। প্রথমে উন্নয়নের কথা বলেছে, কিন্তু গত 18 মাসে যে জায়গা ভারতবর্ষের আচ্ছেদিনের যে অভিজ্ঞতা সাধারণ মানুষের হয়েছে, আম্বানি আদানির অভিজ্ঞতা আলাদা, কিন্তু সাধারণ মানুষের আচ্ছেদিনের যে অভিজ্ঞতা হয়েছে তাতে উন্নয়নের কথার বাস্তবতা, সেটা যে ফানুস, সেটা মানুষ বুঝতে পেরেছে। তখন দ্বিতীয় পর্যায়ে তারা জাতপাতকে ব্যবহার করার চেষ্টা করেছে এবং তারপর ক্রাইম করেছে। শেষ পর্যায়ে এসে মরিয়াভাবে শুধু ভোটের ফলাফলকে সুনিশ্চিত করবার জন্য ধর্মীয় কার্ডকে তারা ব্যবহার করেছে এবং ভারতবর্ষের সামগ্রিক যে বোঝাপড়া তার মধ্যে একটা অহিষ্ণুতা, অস্থিরতা, এই সমস্ত বিষয়গুলোকে তারা মাথাচাড়া দিয়েছিল ওই ভোটের ফলাফলকে নিশ্চিত করতে। এটার পরাজয় ঘটেছে, যেটা সব থেকে বড় বিষয়। এবং এই সময়কালের মধ্যে যদি আমরা নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ এই জোট যেরকমভাবে নির্বাচনকে, শুধুমাত্র একটা নির্বাচনকে সামনে রেখে মরিয়াভাবে ভারতবর্ষে ধর্মের বিষয়কে এনেছে এবং কথা বলতে গিয়ে তারা পাশের যে দেশ সেখানে উল্লাস হবে কি হবে না এই ধরনের কথা পর্যন্ত বলবার ক্ষেত্রে কোথাও ছাড় দেয়নি। এই সামগ্রিক যে রাজনৈতিক প্রয়াস, ধর্মকে ভিত্তি করে যে রাজনৈতিক প্রয়াস, এটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে এবং এই জায়গা আরেকটা বার্তা দিচ্ছে যে আমাদের ভারতবর্ষের এই ম্যান্ডেট, নিশ্চয়ই যখন আরও বিস্তারিত তথ্য আসবে দেখা যাবে যেটা একটা ফ্র্যাকচার্ড ম্যান্ডেট, কিন্তু এই ফ্র্যাকচার্ড ম্যান্ডেটের মধ্যে কিন্তু একটা অঙ্ক লুকিয়ে রয়েছে যে কারণ আমাদের 2014 লোকসভা নির্বাচনেও মাত্র 31% ভোট পেয়ে তারা এসেছিলেন। এখানেও কিন্তু দেখা যাচ্ছে যখন উল্টো দিকের যে ভোটগুলো রয়েছে, সমর্থনগুলো রয়েছে, সেগুলো যখন কোথাও জোট নিচ্ছে, সেই জায়গাটার থেকে কিন্তু মানুষ আসলে, এই রাজ্যের মানুষ, এই দেশের মানুষ আসলে যেটা চাইছেন সেটাই কিন্তু সেই জোট বন্ধনের মাধ্যমে বেরিয়ে চলে আসছে এবং এই ভোটের ফলাফল। ফ্র্যাকচার্ড ম্যান্ডেটের কথা বলছেন কেন, কোথায়? হ্যাঁ, তার কারণটা হচ্ছে আমরা যদি এই তোমার স্ক্রিনে যে তথ্যটা আসছে, যেরকম 1 নম্বর হচ্ছে আমরা যদি দেখি যে 3টে জায়গাতে ফ্র্যাকচার্ড। একটা হচ্ছে যদি আমরা মোদি, নীতিশ, লালু, কংগ্রেস এই জায়গাগুলোতে এসে যদি বিচার করতে চাই, যখন জোট হয়ে গেছে তখন আর আলাদা করে বোঝা যায় না, কিন্তু এই জোটটার পেছনে যে ফ্র্যাকচার্ড ওপিনিয়ন ছিল এবং তারা যথাযথভাবে জুডিশিয়াসলি বুঝতে পেরেছিল যে এই ফ্র্যাকচার্ড অবস্থাটা যদি এইরকম থেকে যায় তাহলে কিন্তু আমাদের এখানে বিজেপি বেরিয়ে যাবে। ফলে এই ফ্র্যাকচার্ড ম্যান্ডেটের জায়গাটাকে খুব সাকসেসফুলি জোট করা হয়েছিল এবং যে জোটটা নিচ পর্যন্ত আসবার ফলে কিন্তু বিজেপির পক্ষে তৃতীয় অবস্থানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আজকে। এটা আমাদের রাজ্যের রাজনীতির প্রসঙ্গেও কিন্তু এই রাজ্যে যে অস্থিরতা চলছে, এই রাজ্যে যে অপশাসনের অভিযোগ বারবার করে উঠছে, এক ধরনের অসহিষ্ণুতার অভিযোগ এ রাজ্য কাজ করছে। আমরা যেরকম কি খাবে কি খাবে না এই কথা শুনেছি, আমরা এই রাজ্যেও কিন্তু কি পড়বে কি পড়বে না, কোন কাগজ পড়বে কি পড়বে না, এই ধরনের ম্যান্ডেটের কথা, এই ধরনের স্বৈরাচারীর কথা আমরা শুনেছি। ফলে অনেকটা মিলিয়ে নেওয়ার জায়গা রয়েছে, জন্যই বোধহয় বিহারের ফলাফলের দিকে সারা ভারতবর্ষের লোক তাকিয়ে রয়েছে। একই রকম ভাবে আমাদের রাজ্যে এই মুহূর্তে একটা আশু কাজও এসে পড়েছে যে বৃহত্তর ভাবে গণতান্ত্রিক শক্তি, বৃহত্তর ভাবে
গণতান্ত্রিক শক্তি জোটবদ্ধ হয়ে যদি অপশাসন চলে তাকে আমি এই পাটেই আসছিলাম যে অঙ্গের ফল দেবজ্যোতি বঙ্গে কোনো রকম প্রভাব ফেলবে কিনা। আমি সেই পর্যায়ে যদি ঢুকি যে একটা জিনিস, লালু এবং নীতিশ 20 বছর কেউ কারোর মুখ দেখেননি, বা তীব্র রাজনৈতিক আক্রমণ এবং রাজনৈতিকভাবে গালিগালাজ, এর বাইরে কেউ বেরোননি। সেখানে জোট হলো, একসঙ্গে লড়লেন, সঙ্গে কংগ্রেস এলো, এবং যে কথাটা দেবাশিস দা বলছেন, আমি যে ম্যান্ডেট পাতে, যে সত্যি তো একটা ফ্র্যাকচার্ড ওপিনিয়ন ছিল ইলেকশনের আগে, সেইটাকে অত্যন্ত সফলভাবে জোটবদ্ধ বাঁধলেন, এক ছাতার তলায় নিয়ে এলো তিনটে বড় শক্তি। তোমাকে বলছি কতটা ফ্র্যাকচার ছিল দেখো। আচ্ছা, আমরা এইটা তো সবাই মেনে নেবো সুবর, তো আমার মনে হয় যারা বিরোধী পক্ষে তারাও মেনে নেবেন যে লোকসভা ভোটে একটা মোদি ওয়েভ কাজ করেছে, মোদি প্রাইম মিনিস্টার হবেন, এই ওয়েভটা কাজ করেছে। ঠিক আছে, এই লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর এনডিএ বিহারে কত পার্সেন্ট ভোট পেয়েছিল? 38.8%। শুয়ে দিয়েছিল বিরোধীদের, ভোট পেয়েছিল 38.8%। বিরোধীরা জোট করেনি, লালু নীতিশ কংগ্রেস জোট করেনি, আলাদা আলাদা লালু আর কংগ্রেস। হ্যাঁ, কিন্তু কি হয়েছিল রেজাল্ট? 20% লালু, 16% নীতিশ, 9% কংগ্রেস। আমি যদি ভোটটাকে যোগ করে দাও, দেখো ওই ওয়েভও কিন্তু 45% ভোট পেয়েছে, 45% ভোট। এক, উনি দেবাশিস বাবু যেটা বলছেন, লালু নীতিশ কংগ্রেস যোগ করে 48%, এবং তুমি দেখবে এবারও ওই 48% বেশি ছাড়া কম হবে না, বেশি ছাড়া। তার মানে কি? তার মানে বিরোধীরা বুঝেছিল যে এই ফ্র্যাকচার থাকলে হবে না, যে দেবাশিস দা বলছে আমরা যদি জোট করি তাহলে কিন্তু হারানো যায়, মোদির ওই রকম উথাল পাতাল ঢেউকেও কিন্তু থামিয়ে দেওয়া যায়। এক, দুই, আচ্ছা আমরা যে বলছি যে সাম্প্রদায়িক মেরুকরণের কথা, সবাই তো আমরা লখনৌ আর বেনারসের উদাহরণ দিচ্ছি যে খুব বাজে রেজাল্ট করছে বিজেপি, ঠিক, বিজেপি বাজে রেজাল্ট করছে পঞ্চায়েতে, কিন্তু আমরা খেয়াল করছি না মুজাফফরনগরে স্প্লেন্ডিড রেজাল্ট করেছে বিজেপি। যে মুজাফফরনগরের দাঙ্গার আতুর ঘর যে মুজাফফরনগর, সেখানে এই 15 ভোটে অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেছে পঞ্চায়েতে, হচ্ছে বিজেপি। আমি এইটা এই কারণে বললাম, তুমি দেখো মোদি ভারতবর্ষের প্রাইম মিনিস্টার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা ইরেসপন্সিবল একটা প্রাইম মিনিস্টার, সে বলতে পারে যে বিহারে ওবিসি কোটার ভোট কেটে মুসলমান সম্প্রদায়কে দিয়ে দিচ্ছে নীতিশরা 5%, যার কোনো বিন্দুমাত্র ভিত্তি নেই, যার কোনো নোটিফিকেশন নেই, যার কোনো সার্কুলার নেই। উনি প্রচারে আনলেন যে ওবিসির ভোট কেটে নীতিশ কুমাররা দিয়ে দিচ্ছে একটি সম্প্রদায়কে 5%, আমার মৃত্যু হবে কিন্তু আমি ওটা আটকাবো। মানে সাম্প্রদায়িক মেরুকরণ করতে চেষ্টা করেছেন। লাস্টে আমি বলবো এই সাম্প্রদায়িক মেরুকরণ আটকেছে, আমার এই পাশে আছে ওমপ্রকাশবাবু, ও পাশে আছে আরএসপি। তার কারণ লালু নীতিশ, তুমি যা বললে নিজেদের মুখ দেখেনি, বিহারের জমিতে কোনোদিন তারা জোট করেনি কংগ্রেসের সঙ্গে, তারা জোট করে আটকাতে পেরেছে। তার মানে জোট করলে মোদীকে আটকানো যায়, তাহলে ওয়াকওভার দিতে হয়, যেটা লোকসভা হয়েছে। অঙ্গের ফল বঙ্গে পড়বে 2016 আর কোন রাস্তা আছে আপনাদের সামনে? আপনারা যদি আলাদা আলাদা লড়েন তাহলে লোকসভা ভোটের রেজাল্ট হবে বিধানসভায়। মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে বেরোতেও হবে না। আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি অ্যানালিসিসটা। বামফ্রন্ট লোকসভাতে প্রায় 30% ভোট পেয়েছে, কংগ্রেস প্রায় 10% ভোট পেয়েছে, আর এই মোদি হাওয়াতে প্রায় 17% ভোট বিজেপি। সেটা যে এক ধাপেই অনেকটাই যে নেমে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানেটা হচ্ছে যে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয়, যেটা হওয়ার অনেক রকম অসুবিধা আছে, কোনোভাবেই হয়তো হবে না, কিন্তু সিট অ্যাডজাস্টমেন্ট যদি এখানে হয় তাহলে আমি অনেকদিন ধরেই বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বিরোধী দলনেত্রী হবেন, অর্থাৎ এইরকম প্রয়োজনীয়তা শিক্ষা বঙ্গে পড়বে। আমি খুব দ্রুত রিঅ্যাকশন দিচ্ছি, খুব দ্রুত দুটো রিঅ্যাকশন দিচ্ছি। একটা হচ্ছে যে বিহারের মতো ভোট যদি পশ্চিমবঙ্গে হয়, মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারেন, কারণ বিহারে এবারে অন্যান্য বারের চেয়ে সবচেয়ে বেশি মানুষ ভোট দিয়েছেন, পার্সেন্টেজ বেড়েছে। সেই ভোট যদি হয় তাহলে বর্তমান শাসক দলের কপালে কত দুঃখ আছে সেটা হলো। আর দ্বিতীয়, পলিটিক্স কখনোই অ্যালজেব্রার ফর্মুলা নয়, এটা জিগজ্যাগ হইতে চলে। রাজনীতিতে
এত মন্তব্য করলাম, আমি যেটা বলছি শুনুন না, আমি আপনাদের কথাটাই বলছি, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা বোঝার চেষ্টা করছেন আর কি, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন। পলিটিক্স সব সময় জিগজ্যাগ ওয়েতে চলে, এটা অ্যালজেব্রার ফর্মুলা না যে সর্বত্র একই ফর্মুলা একইভাবে প্রযোজ্য হবে, কিন্তু রাজনীতিতে কোনো ভাবনাটাই একেবারে পরিত্যক্ত তাও নয়। আমি আবার বলছি, সীতারাম ইয়েচুরি যেটা বলেছে, প্লিজ নট সীতারাম ইয়েচুরি যেটা বলেছে, এটা অনেক প্রাসঙ্গিক, যে বামেদের নিজের পায়ে দাঁড়িয়ে হতে পারে নির্বাচনে জেতাটাই আমাদের কাছে শেষ কথা ছিল। আমি বলছি 16-র আগে হামাগুড়ি থেকে নিজের পায়ে দাঁড়ানো যাবে। কংগ্রেস রাজনীতিটা করুক না, বিজন কংগ্রেসকে আবল তাবল কথা বলতে হবে না। সীতারাম ইয়েচুরি যে কথাটা বলেছেন, আমি জানি না ওখানে জেতার জন্য, বিহারে জেতার জন্য এখন অভিনন্দন জানাচ্ছেন, অথচ পিছন থেকে ছুরি মেরে 243টা আসনেই কিন্তু পিছন থেকে ছুরি মেরেছে ওই মহাজোটকে। 243টা আসনেই প্রার্থী দিয়েছে এবং ভোট কেটে নিয়েছে। তাহলে জেতার জন্য তো তাদের কোনো কৃতিত্বই নেই। তাহলে প্রশ্ন, বামেদের ভোটটা কিন্তু পেত নীতিশটা, যদি একদম তাই, বিজেপি পেত না। কিন্তু যেটা আজকের আমি বুঝতে পারছি বিহারের ফলাফল সামনে আসার পরে ঠিক আছে, একটু বলতে দিন প্লিজ। মোদি, নরেন্দ্র মোদি 30 বারের বেশি প্রচারে যাচ্ছে বিহারে, তো জিতলে তো হই হই করে মোদি হাওয়া বেগিয়ে গেছে, এটা স্বীকার করতে। প্রচার শুধু নয়, 30টা র্যালি, প্রধান মুখ, সমস্ত প্রচারমন্ত্রী বলছে। পরাজয় স্বীকার করে কেউ নেই। আমি জানি না আপনি সন্ধ্যাবেলা যদি ঘন্টাখানেক সঙ্গে সুমন আবার করেন, 7টা থেকে আবার লাইভ, তার আগে পরাজয় স্বীকার করে কি নরেন্দ্র মোদি কিছু বলবেন, আমরা সেই অপেক্ষায় রয়েছি। উনি অভিনন্দন জানাচ্ছেন এখন নীতিশ কুমারদের। অভিনন্দন নয়, তিনি তার দায়টা স্বীকার করবেন কিনা। সমস্ত কাজ ফেলে, ভারতবাসীর সমস্ত কাজ ফেলে, আজ অবধি ভারতবর্ষে কোনো পলিটিশিয়ান দায় স্বীকার করেছেন? করেন না তো এদের। সেটাও ঠিক। আরেকটা প্রশ্ন ওঠে, এই বাংলার ক্ষেত্রে কোন দল দিবা স্বপ্ন দেখতেই পারে, কারোর স্বপ্ন দেখা আমরা আটকাতে পারি না। বিহারের জন্য প্যাকেজ দিয়েছে ঠিক ভোট চলাকালীন, তার আগের মুহূর্তে প্যাকেজ ঘোষণা করেছে এই নরেন্দ্র মোদী। আপনি গতকাল দেখুন 80,000 কোটি টাকা জম্মু কাশ্মীরের জন্য স্পেশাল প্যাকেজ হয়েছে, আর বাংলার জন্য আজকের মনে হয় ধর্মতলায় খাঁটি দুধ গ্লাস খানেক দিন। ওটা ওই যে সিবিআই ওটাই হচ্ছে বাংলার জন্য, এছাড়া আর কিচ্ছু নেই। ওটাই কিন্তু আরে কি বলে সিবিআই তার মানে স্বীকার করছে কংগ্রেস যখন থাকতো কংগ্রেস সিবিআই কে চালাতো। আপনি স্বীকার করছেন এটা? আচ্ছা আমি করে নিলাম বাবা, তোমাকে করছেন, আমি জানি না, এটা আপনার ব্যাপার, এটা বলতেই পারো। কংগ্রেস সবকিছু বিহারবাসী মানুষকে অপমান করার যোগ্য জবাব দিয়েছে বিহারবাসী, এটা আমি মনে করি। পি চিদম্বরম ঠিক কি বলেছেন এই ভোটের প্রতিক্রিয়ায় দেখাবো, তারপরে আসবো। I think without the Congress, perhaps Mr. Nitish Kumar and Mr. Lalu Yadav may not have come together. I think therefore the Congress should be happy that its strategy has worked very well in Bihar, and in the process the Congress party has also registered a very significant presence in Bihar. The Prime Minister, Mr. Narendra Modi, in an unprecedented manner threw in everything into this election. No Prime Minister has ever campaigned so intensively or so aggressively in a state election. If the Prime Minister took responsibility for the campaign, then he must take responsibility for the result of the election also. অসীমদা, ফল প্রায় পরিষ্কার, এখনো আপনি যদি ভাবেন যে পুরোটা ঘুরে যাবে এবং আপনারা বিহারে সরকার করবেন, তাহলে লোকে বলবে দুপুরবেলা দিবাস্বপ্ন দেখছেন। এরিথমেটিকের কথা বলা হচ্ছিল, সেই এরিথমেটিকটা তো কাজ করেছে। যে আপনি এর আগে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়ে গেল বা ইলেকশন, আমি রাজ্যে আসি, রাজ্যে দল ধরে রাখতে পারবেন? আমি
রাজ্যের দল ভালোভাবে চলবে। প্রদীপ ঘোষ ছেড়ে দিয়েছেন, এরপর প্রদীপ ঘোষ যে সেটা এতদিন বলেননি। আপনারাই তো চ্যানেলে পাঠাতেন। আপনার বাড়ির মতন যখন তখন মুখপাত্র 30 খানা করা হয় না। কে মানে আপনারা ওই যারা আছেন ওদিকে কেউ নেই। আমার বামেরাই বরং আবার বলছি আমার বাড়িতে এইভাবে মুখপাত্র করা হয় না। আপনারা এই চ্যানেল থেকে মুখপাত্র ঘোষণা করলে মুখপাত্র হয় না। আপনার দলে তো ঘন ঘন মুখপাত্র বদলায়, অন্য দল ছেড়ে গেলেই মুখপাত্র। আমি দাদা আমার দলেতে মুখপাত্র বিগত 3 বছরে বিগত সাংগঠনিক নির্বাচনের পর থেকে একটা মুখপাত্র কেন বলবো? এই তো আমি তো আপনাকে বলছি, হয় জেনে কথা বলুন, না হয় আমি তো আবার বলছি মুখপাত্র নেই। ফাইন, কোন মুখপাত্র নেই। আমি মুখপাত্র জেনারেল সেক্রেটারি বলছি, তিনি মুখপাত্র নন। প্যানেলিস্ট আর মুখপাত্র বলে তবে আচ্ছা বেশ ঠিক আছে। না অসীম দা, উইথ সিরিয়াস নোট, বিজন তৃণমূলের প্যানেলিস্ট, বিজন একটা খুব পার্টিনেন্ট পয়েন্ট তুলেছে, ঘোমটা লাগিয়ে রেখেছে, পার্টিনেন্ট পয়েন্ট তুলেছেন যে না, ওর বক্তব্যটা শুনুন, ওকে বাদ দিন। ওর বক্তব্যটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে আজকেই একটা পাল্টা কর্মসূচি, তাতে বিজেপি অফিসিয়ালি স্ট্যাম্প মারলো, সেটা হচ্ছে গোদুগ্ধ খাবেন ওই জায়গায় দাঁড়িয়ে। এটা নিঃসন্দেহে সাম্প্রদায়িক অ্যাটেম্প্ট, কারণ গরুর দুধ মুসলমানরা খান না, এটা হিন্দুদের খাওয়ানোর জন্য সাম্প্রদায়িক অ্যাটেম্প্ট। না আমি বলছি যে এই রাজ্যে এই না আমার বক্তব্য তা না, এই রাজ্যে এই ধরনের মেরুকরণের রাজনীতি চালিয়ে আপনারা 17 থেকে 4% আসবেন না, 17 থেকে মুসলমান খ্রিস্টান খান না। না ইস্যুটা তা না, আপনার পোস্টারটা মনে হচ্ছে কি আপনি গোদুগ্ধের উপকারিতা প্রচার করছেন? না গোদুগ্ধ খাওয়ানোটা মার্জনা করবেন যে ওই পোস্টার দেখে কি আপনার মনে হচ্ছে? তাহলে আমার মনে হয় যে আপনার পোস্টারটা আরেকবার দেখানো উচিত। আমি আবারও বলছি, যেখানে ছাগলের দুধ, উটের দুধ একদম পাশাপাশি দেখে বলতে হবে। না ওই পোস্টারে যে পোস্টার কলকাতা শহরে পড়েছে কোথায় আছে? কলকাতার বুকেতে কোন দুটি দল মনে দুটি দল না অসীম দা, না মেক ইট ভেরি ক্লিয়ার, এই প্রকাশ্যে গোমাংস খাওয়াকে আমি সমর্থন করছি না। তাদের রুচি অনুযায়ী করেছে, জবাব যদি দেন তা তার রাজ্যের মানুষ দেবেন, কিন্তু আপনি সেটাকে কে কি খাবে সেটাকে আপনার রাজনৈতিক ভাবে ইস্যু করে সেটাকে ব্যবহার করছেন। পশ্চিমবঙ্গে এই রাজনীতি চলবে বলে আপনি মনে করেন? ব্যবহার করলে ওখানে শুয়োরের মাংস খাওয়াতে যেতাম, আমরা ব্যবহার করছি না। আমি সব ধরনের মাংসের পক্ষপাতী, সেটা সাধারণ মানুষের ছাড়া অসীমদা যদি মনে করেন যে কোথাও গিয়ে বসবেন গরুর মাংস, ছাগলের মাংস, শুয়োরের মাংস নিয়ে ছবি হবে, তুমি যখন চাপিয়ে দিচ্ছ ঘাড়ের উপর যে এটা খাবে এটা খাবে না, ওটা দেখবে ওটা দেখবে না, তখন প্রশ্ন নাও। দেবজ্যোতি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই তুলেছিলেন, সেটা শুনে নিন। সেটা হচ্ছে যে এই বিহার ভোটের পরে একটা ইঙ্গিত খুব পরিষ্কার, অভিমুখ খুব পরিষ্কার, যে যেভাবে নরেন্দ্র মোদী এবং বিজেপি নির্বাচনে প্রচার চালিয়েছে সেইটা পরাজিত হলো। এই ট্রেন্ডটা মানে মানুষ যে ট্রেন্ড তৈরি করে দিল, এই ট্রেন্ড আমি বলছি পার্লামেন্ট পার্লামেন্ট যদি না চলে তাহলে ভালো হবে। যেখানে গরুর মাংস খাওয়া হয়েছে তার থেকে 200 মিটার দূরেই প্রকাশ্যে গরুর মাংস বিক্রি করার দোকান আছে, মানে রোল বিখ্যাত রোল ওখানে পাওয়া যায়। আমি সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কারণ পশ্চিমবাংলার বুকে গরুর মাংস তাই কথা বলতে দাও, একটু শিক্ষক চুপ করে থাকতে দেবো, বিধি নিষেধ নেই সেটা বললাম। আমি সেইটাই বলছি, পশ্চিমবাংলার বুকে কোনো বিধি নিষেধ নেই। দিল্লির বুকে যেখানে হয়েছিল, দিল্লিতে আমরা বিপ নিষিদ্ধ করিনি, এরা করেছে বিপ, ওখানে বিপ খাওয়া নিষিদ্ধ, এরা করেছে। আনইন্টারাপ্টেড একটু কথা বলার সুযোগ দিন। সেখানেতে বিপ যদি কোনো বিক্রি করা হয়, কোথাও যদি পুলিশকে কেউ ফোন করে বিপ বিক্রি করা হচ্ছে বলে, পুলিশের অধিকার আছে, আর না গেলে পরে আপনারাই বলতেন পুলিশ গেল না, ওখানে একটা সাম্প্রদায়িক হাঙ্গামা। মানে আপনি কি দিল্লির ইস্যুটা প্লিজ গেট ইউর ফ্যাক্টস রাইট।
আপনাদের হিন্দু সেনার একজন হুলিগান, একজন গুন্ডা, আরে শুনুন হুলিগানটি ফোন করে দিল্লি পুলিশকে ধমকায় এবং বিজন বারবার যে শব্দটা ব্যবহার করে চমকায় যে আপনারা যদি এসে রেড না করেন তাহলে এখানে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াবো আমরা। তারপরে পুলিশ আছে। প্লিজ মেক ইউর পাবলিকলি এই কথার দায়িত্ব নিচ্ছি। হুলিগানটিকে পুলিশের অ্যারেস্ট করা কর্তব্য, আমি জানি না পুলিশ 24 ঘন্টা আমার কথা পরে করেছে, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত। ইউ আর না 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 এক সেকেন্ড অসীম দা, আগে আপনি আমার কথা শুনুন। সেটা হচ্ছে আপনারা এইটা বলতে পারেন যে স্বয়ং ডিরোজিওকেও লিখতে হয়েছিল যে জোর করে গোমাংস খাওয়া বা ব্রাহ্মণ পুরোহিতদের সেই মাংসের হাড় ছুঁড়ে দেয় এটা প্রগতিশীলতা নয়। প্রগতিশীলতার কথা বলুন আপনি অসীম দা, এই রাজনীতি করবেন না। এই প্রসঙ্গ তুলুন, দুধের প্রসঙ্গ তুললেন মনে হয়। হ্যাঁ, আমি বলছি যে প্রকাশ্যে গোমাংস খেয়ে এই রাজ্যের মানুষকে প্রমাণ দিতে হবে না যে তারা প্রগতিশীল। সমালোচনার জায়গাটা ডিরোজিওর লেখা থেকে বার করুন। আমি সেই পয়েন্টে আসছি। এটা আপনাদের মুরলীধর স্পিকার অফিসে বসে হবে না। ধর্মের রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে এখানে চলবে না এই রাজ্যে। একটু আগেই কালকেই আপনাদের চ্যানেলে আলোচনা হচ্ছে যে এখানে বিজনই বলেছিল যে এই রাজ্যে 80% মানুষ গোদুগ্ধ খেতে পারে না। মানে রাজ্যটা কত উন্নত। না, আপনারা গোদুগ্ধকে সেভাবে তো ব্যবহার করছেন না, আপনারা পাল্টা হিসেবে ব্যবহার করছেন। ধর্মের ভিত্তিতে একবার বিহারে ধাক্কা খেয়েছেন, পশ্চিমবঙ্গে আবার ধাক্কা খাবেন, আবার এই রাজ্যে ধাক্কা খাবেন। আজকেও যদি এই কথা বলেন ধাক্কা খাবেন। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার এই আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন। বিরোধী জোট অর্থাৎ কংগ্রেস, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব, তাদের কি প্রতিক্রিয়া দ্রুত দেখাবো। কার কি ছবি আজ সকালের? প্রথমে দেখাবো নীতিশ কুমার। আজকে গত দুদিন প্রায় তাকে দেখা যায়নি নিজের বাসস্থান এবং দলীয় কার্যালয়তেও দেখা যায়নি। আজকে তার ছবি দেখাবো জয়ের পর। দেখতে পাচ্ছেন একেবারে খোশ মেজাজে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী জয়ের হ্যাট্রিক করলেন তৃতীয়বারের জন্য নীতিশ কুমার। খোশ মেজাজে সহযোগীদের সঙ্গে বসে, সহকর্মীদের সঙ্গে বসে চা এবং জলখাবার সারছেন সকালে। এবার দেখাবো লালু প্রসাদ যাদব। নির্বাচনী ফলাফল যথেষ্ট ভালো হয়েছে তার এবং তার জয়ের। সেই লালু প্রসাদ যাদব, তার বাড়ির সামনে আমাদের প্রতিনিধি কি ছবি দেখতে পাচ্ছে এখন। झूमते गाते नगाड़े बजाते आरजेडी के समर्थक चले हैं लालू यादव के घर के सामने, और हो भी क्यों नहीं, मौका है लालू यादव के लिए। तो एक तरह से कह सकते हैं कि पॉलिटिकल सर्वाइवल। 10 साल बाद मुझे याद है इस तरीके से लालू यादव, जिनके लिए खुद चुनाव नहीं लड़ सकते, उनकी पत्नी हार गई थी, बेटी हार गई थी, और आज ये मौका आया है लालू यादव के सड़क के बाहर जश्न। कहीं आतिशबाजी हो रही है, कहीं नारेबाजी हो रही है, कहीं नगाड़े, ढोल नगाड़े बज रहे हैं। ये पूरा चुनाव देखिए तो लालू यादव का चुनाव रहा, बिहार का विधानसभा चुनाव। लालू ने कहा था कड़वा घूंट पी करके उन्होंने नीतीश से दोस्ती की, हाथ मिलाया। साथ साथ 101 सीटों पर दोनों पार्टियों ने चुनाव लड़ा। लालू ने धुआंधार चुनावी प्रचार किया, 242 जगहों पर उन्होंने चुनाव प्रचार किया, और आज ये हालत है कि उनकी दोनों बेटे जीतते नजर आ रहे हैं, और लालू का एक तरीके से पॉलिटिकल सर्वाइवल हुआ है। लालू ने साफ कहा है कि नीतीश अब यहाँ बिहार में राज करेंगे, जबकि वो खुद वाराणसी में जाकर के वाराणसी से मोदी के खिलाफ चुनावी अभियान की शुरुआत करेंगे। और ये है पटना में 10 सर्कुलर रोड, लालू यादव के घर के बाहर जश्न, आरजेडी के कार्यकर्ताओं की जश्न की तस्वीरें, और ये जश्न तो आखिरकार बनता ही है। कैमरामैन प्रेम सिंह के साथ पंकज झा, एबीपी न्यूज। অন্য স্টুডিওতে শিল্পী সমীর রায় যে আলোচনায় যোগ দিয়েছেন। সমীর দা, প্রথমেই জানতে চাইবো যে কিভাবে দেখছেন এই ফলাফলকে। নিঃসন্দেহে এক্সিট পোলেও বিভিন্ন সমীক্ষক সংস্থা যা দেখিয়েছিল তার থেকে অনেক দূর এগিয়ে গেছে এই মহাজোট, এবং একেবারে ক্লিন সুইপ, একেবারে জনরায় যে বিজেপি এবং তার জোটের সপক্ষে যায়নি। সূর্যের আলোর মতো এখন দুপুরবেলা সেই সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার হয়ে গেছে। কি বলবেন সমীর দা? না, প্রথমে তো আমি সত্যি বিহারবাসীকে অভিনন্দন জানাবো এবং বিহারের প্রশাসন যারা রয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাবো। এবং ওনারা আমাদের কাছে একটা শিক্ষা দিলেন, আজকে যে ওনাদের দেখতে পাচ্ছি ওনারা আনন্দ করছেন, এবং সত্যি আনন্দ ওনারা করতে পারেন, দে ডিজার্ভ ইট। কেন? মানুষ ভোট দিতে পেরেছে,
কোনো মানুষ হত্যা হয়নি, কারোর মাথা ফাটেনি। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে বিহারে কিন্তু ভোটটা সম্ভব হলো এবং তারা আজকে জয়ের পরে আনন্দ করছেন। আর আমাদের এখানে আমরা কি দেখলাম, যে সাধারণ একটা কর্পোরেশন ভোট, সেইখানে যেভাবে মারা হলো মানুষকে, সাংবাদিকদেরকে মারা হলো, জনমানুষকে মারা হলো, বৃদ্ধাকে মারা হলো, তারপরে তাদের সমর্থকরা এবং তাদের নেতানেত্রী আনন্দ করছেন। এটাই তফাৎ। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের রাজ্যের যারা প্রশাসনে রয়েছেন, যে সত্যিকারের ভোট মানুষকে দিতে দাও, মানুষ যাদেরকে রায় দেবেন তারা জিতুক, তাহলে সেই আনন্দটা স্বতঃস্ফূর্ত হয়। এটা বারবার করে আমার আজকে প্রথমেই মনে হচ্ছে। পাশাপাশি সমিতদা, একেবারে যেভাবে থার্ড ফেজ অনওয়ার্ডস ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট করানোর চেষ্টা হয়েছে, হিন্দু কার্ড খেলা হয়েছে প্রকাশ্যে প্রত্যেকটা জনসভায়, তারও বিরুদ্ধে মানুষের একটা স্পষ্ট রায় দেখা যাচ্ছে না? অতি অবশ্যই এটা একদম স্পেসিফিক্যালি বলা দরকার। আজকেই আমি দেখলাম, গতকালও মিস্টার খের, তারা আমরা এখানেও দেখেছি যে একটা যখন সাধারণ মানুষ প্রতিবাদ করেন, তার অ্যান্টি যারা শাসক দলে থাকেন তারা আবার একটা মিছিল বার করেন, এবং সেটা আমি কামদুনিতেও দেখেছি। কামদুনিতে যখন সাধারণ মানুষ এবং আমরা সবাই মিলে গিয়ে এখন মিছিল করা হলো, সেইখানে শাসক দলের লোক তারা আবার একটা পাল্টা মিছিল করলেন। এবং তার থেকে একটা জিনিস বোঝা যায় যে এইগুলো কিন্তু অন্ততপক্ষে যদি সঠিক ভোট হয়, তাহলে এই যে উগ্রতা, এই যে অসহিষ্ণুতা বলে যা বলা হচ্ছে, এবং যেটাকে আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ প্রচণ্ডভাবে এইগুলো চারা দিয়ে বসেছে, সেটা মহারাষ্ট্র হতে পারে, সেটা ইউপি হতে পারে, এবং ধরুন সহিষ্ণুতার পক্ষে যারা কথা বললো, আমি বলছি তিনটে চেনা ফেজে দাগিয়ে দেওয়া হলো। হয় কংগ্রেসের লোক, নয় বামপন্থী মানসিকতার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, নয় তৃতীয় আরো মারাত্মক যে পাকিস্তানের এজেন্ট। মানে কি হয়, যেমন আমরা অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও দেখি, একজন মহিলা যদি কোনো প্রতিবাদ করেন বলবেন উনি দুশ্চরিত্রা। আমরা বহুবার দেখেছি, এই শাসক দলের লোকজনই বলছেন উনি দুশ্চরিত্রা। আমরা দেখেছি কামদুনিতে যখন মৌসুমী টুম্পাড়া প্রতিবাদ করলো, তখন বলা হলো মাওবাদী। এই যে একটা শাসক দলের একটা ট্রেন্ড, যে কোনো লোক যখন প্রতিবাদ করবেন, সাধারণ মানুষ হিসেবে যখন প্রতিবাদ করবেন, তাকে অপদস্থ করো। শাসক দলের যে রোলটা হওয়া উচিত সেটা করবে না। তার জবাব কিন্তু আজকে বিহার দিয়েছে। কারণ আমরা বলি বিহারে জাতপাতের রাজনীতি হয়, বিহার কিন্তু আজকে গোটা ভারতবর্ষকে শিক্ষা দিল। এটা আমাদের মাথায় রাখা উচিত। ভারতবর্ষের যারা সত্যিকারের রাজনীতি করেন তাদের অন্ততপক্ষে এটা শেখা উচিত যে ওই জাতপাত দিয়ে এই বিভেদ করে ভারতবর্ষে কিন্তু থাকা যাবে না। ভারতবর্ষে থাকতে গেলে সবাইকে নিয়েই থাকতে হবে। আমি দ্রুত একবার দেখে নেব রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান হারের পরে তার কি প্রতিক্রিয়া। नीतीश कुमार जी को बधाई देता हूं, लालू जी को बधाई देता हूं कि जो प्रदर्शन उनके गठबंधन ने किया, ईमानदारी की बात है। हम लोग भी इतना बेहतर प्रदर्शन महागठबंधन करेगा, हम लोग मान के चल रहे थे कि हाँ हम लोग की फाइट है, नेक टू नेक रह सकता है मामला, पर इतना बेहतर महागठबंधन प्रदर्शन करेगा, हम लोग को भी इस बात की ईमानदारी से बोल रहा हूँ, स्पष्ट बोलता हूँ, हम लोग को इस बात की उम्मीद नहीं थी, पर उसके बावजूद नीतीश कुमार जी ने बहुत अच्छा प्रदर्शन किया। আমি একবার দেবাশিসদার কাছে যাব। দেবাশিসদা, যেখান থেকে সমীরাই ইস্যুটা ধরতে চাইছেন যে বিহারে এত বড় একটা 5 দফার নির্বাচন, সেখানে একমাত্র ভায়োলেন্সের ঘটনা কোনটা? না ভোটের লাইনে এক মহিলা ভোটার দাঁড়িয়েছিলেন, একটি বানর বা হনুমান এসে তাকে আঁচড়ে দেয়। মানে সব থেকে বড় হিংসার ঘটনা 5 দফার নির্বাচনে এইটা। একেবারে আমাদের রাজ্যের উল্টো ছবি যেটা হতে পারে সেইটা। এমন কি মানে ছাপ্পা, বুথ দখল, রিগিং। আমরা জানি 1-1.5 দশক আগে বন্দুকবাজেরা বুথের দখল নিত এবং সাধারণ ভোটাররা, পুলিশও তাদের ভয় থানা থেকে বেরোতো না। সেই বিহার দেখিয়ে দিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কাকে বলে। কি বলবেন দেবাশিসদা? সাধারণভাবে ফলাফল বেরোনোর পর, নির্বাচনের ফলাফল বেরোনোর পর আমাদের নেতাদের, সাধারণ মানুষের একটা বলবার অভ্যাস আছে, সেই কথাটা হচ্ছে গণতন্ত্রের জয়। এবং যেটা বিহারের ফলাফল বেরোনোর পর আজকে সারা দেশ জুড়ে বলছে, আমরা সবাই বলছি। কিন্তু আমাদের রাজ্যে একটা প্রবণতা তৈরি হয়েছে যে ফলাফল বেরোনোর পর কিছু মানুষ যারা মনে করেন যে তারা যেটা বলছেন সেটা বোধহয় সবার কথা, সেটা আসলে নয়, বিচ্ছিন্ন কথা সেটা। আমরা কখনো বলতে পারি না যে আমাদের রাজ্যে নির্বাচনের ফলাফল বেরোলে বেশিরভাগ মানুষের রায়ের ফলাফল বেরোলো, গণতন্ত্রের জয় হলো। তার কারণ একেবারে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার দিন থেকে এই রাজ্যের একটা রাজনীতির নির্বাচনের একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে কোনো অবস্থাতেই বিরোধী কোনো মনোভাব
নির্বাচন প্রক্রিয়াতে কখনো অংশগ্রহণ করতে পারবে না। নমিনেশন পেপার জমা দিলে তাকে অঞ্চল ছাড়া হয়ে যেতে হবে, সে গ্রামে ফিরতে পারবে না। ইলেকশনে কন্টেস্ট করার পর সে শারীরিকভাবে আক্রান্ত হবে, ভোটার নিজে গিয়ে তার ভোট দিতে পারছে না। এই জিনিস চলছিল গ্রামগুলোতে। এখন এটা নির্লজ্জভাবে আমাদের কিছুদিন আগে কলকাতা শহর লাগোয়া সল্টলেক অঞ্চল, যেটা স্মার্ট সিটির প্রকল্প আগামী দিনে তাকে অন্য মাত্রায় নিয়ে যাবে, এই সল্টলেক অঞ্চলে পর্যন্ত নতুন কর্পোরেশন তৈরির প্রশ্নে যে নির্বাচন হলো, তাতে যে চেহারা আমরা দেখলাম, বৃদ্ধ মানুষকে আক্রমণ করতে দেখলাম, রক্তাক্ত চেহারা দেখলাম, বাইরের মানুষজন আসলো, লুম্পেনরা আসলো, সাধারণ মানুষকে তার নিজের মনোভাবকে প্রকাশ করতে দেওয়া হলো না। এইটা লজ্জা। এবং আমাদের রাজ্যে কে জিতবে কে হারবে এটা পরের কথা, আগে এটা আমাদের রাজ্যের সমস্ত মানুষকে একজোট হয়ে, তাই আমি বলছি বারবার করে, কোন দলের সাথে কোন দলের জোট হবে এটা পরের কথা। আসল কথা হচ্ছে এই রাজ্যে যে স্বৈরতান্ত্রিক মনোভাব কাজ করছে, সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে সমস্ত অংশের গণতন্ত্রপ্রিয় মানুষের জোটবদ্ধ হওয়াটা রাজ্যের স্বার্থে, ব্যক্তির স্বার্থে অত্যন্ত জরুরি। ফলে বিহারের মডেল এই রাজ্যের সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষকে উৎসাহিত করছে 2016 নির্বাচনে এক ধরনের জোটবদ্ধ হওয়া, গণতান্ত্রিক শক্তিকে একটা জায়গায় সংগঠিত করা, যাতে করে আমাদের রাজ্যে যে কুশাসনের চেহারা নিয়েছে, লুম্পেন রাজ চলছে, একে প্রতিহত করা না, একে উৎখাত করা বিহার মডেল। সেই কারণে এই রাজ্যের মানুষজনকে, গণতন্ত্রপ্রিয় মানুষজনকে উৎসাহিত করছে। বিহারের পাশাপাশি বাংলা। হ্যাঁ, বিজন কি বলছিল? পঞ্চায়েতের সময় আমি জানি না দেবাশিস দা কি প্রতিবাদ করেছিলেন, যখন পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারছিলেন না, সেই সময় তার প্রতিবাদ কোথায় ছিল? আমি একদম মডেল করতে চাইছি না। গতবারে যখন এই সল্টলেকের ভোটে সাংবাদিকদের উপর অত্যাচার হয়েছে এবং যে ধরনের অবাঞ্ছিত কাজ হয়েছে, সেটাকে আমি তীব্র নিন্দা করেছি আপনাদের চ্যানেলে। 2009 এবং 2011 দুটো ভোটই কিন্তু এখানে ভালো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 14 সালের ওই দুটো ভোটে কংগ্রেসের সঙ্গে ছিল। 2014 সালে ভালো ভোট চলবে। যদি আমি একবার পাশাপাশি বিহার এবং বাংলা তফাৎটা, ওমপ্রকাশ দা লক্ষ্য করুন তফাৎটা, যে আজকে যে বিহার 5টা নির্বাচনের 5 দফায় নির্বাচনের ফলেও কেউ বিরোধী দল, শাসক দল কেউ রিগিং, অশান্তির কোনো অভিযোগ তুলল না। আর এই বাংলায় সামান্য একটা লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচন, সেখানেও সংঘর্ষ এড়ানো গেল না। আজকে আপনার ছবি দেখাচ্ছে এই মুহূর্তে যে পেয়ারিমোহন লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচন উত্তর 24 পরগনার বেলঘরিয়ায়। ভোট শুরু হতে না হতে তৃণমূল সমর্থকরা সিপিএম এর ক্যাম্প অফিস ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ। সিপিএম সমর্থক প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয় বলে অভিযোগ। আমি বলছি যে এই ছবিটা কেন দেখবো? এটা লাইব্রেরির পরিচালন সমিতির নির্বাচনে গুলি চলছে। আমি কারণ বলছি, আপনাদের প্রচলিত লজ্জা আছে না, আগে আমরা বলতাম লজ্জা উচিত, এই রাজ্যটা বিহার হয়ে গেল। একদম আমাদের লজ্জা, ওরা বলবে যে রাজ্যটা বাংলা হয়ে গেল। বিহারে যদি এখন যদি রাজ্যটা বিহার হয়ে আমরা ভর্তি যাই, একদম এখন যদি রাজ্যটা বিহার হয়ে আমি রাজ্যটাকে বাংলা করতে দিলাম না, এখন বিহার হলো না, তা বলছি এখন বিহার হলে আমরা ভর্তি যাই, এরকম ভোট দিয়ে করতে। আমি তা বলছি না সময়, আমি যে কেন হলো জানো, এই ইলেকশন তো আরম্ভ হয়েছে অক্টোবর মাস থেকে, গোটা সেপ্টেম্বর মাস 1 মাস আগে থেকে গোটা রাজ্যটা আধা সামরিক বাহিনীর চলে গেছে। নীতিশ কুমার কিন্তু প্রতিবাদ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় 7 জন অফিসারকে বদলি করে দিয়েছিল ইলেকশন কমিশন, বলবো 14 দক্ষ যোগ্য লেগে গিয়েছিল। সেপ্টেম্বর মাস থেকে গোটা বিহারটা কার্যত চলে গেছে আধা ফৌজের হাতে। একবারের জন্য নীতিশ কুমার কিন্তু বলে কেন গেল, আবার সব চলে গেল। 1 2 আমি বলছি তুমি যে বলছো এটা, তাতে তো মুশকিল আছে। ওই যে সল্টলেকের কথা বললো বা বালির কথা বললো, বালিতে লোকসভা ভোটে তৃণমূল পেয়েছিল 38% ভোট, সেটাই কর্পোরেশন ইলেকশনে চলে গেছে 76%, 38% সুইং তৃণমূলের পক্ষে। সল্টলেকে সুইং হচ্ছে 25%, 2% 3% সুইং হলে তুমি এখানে 25%, 30%, 40% করে শুধু 1.5 বছরের মধ্যে কর্পোরেশন ভোটে সুইং হচ্ছে তৃণমূলের পক্ষে। ওই ভোটটা তুমি করতে পারবে? তুমি যদি এইরকম ভাবে ভোটটা হয়, 800 ভোট পড়েছে, 797টা ভোট পেয়েছে তৃণমূল, 3টে ভোট বিরোধীরা পেয়েছে। সরাসরি বিহার চলে যাব। প্রকাশ সিনহা আমার সহকর্মী জেডিইউ পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আছে। প্রকাশ, এই মুহূর্তে ওখানকার ছবিটা তুলে ধরো। আমরা রয়েছি জেডিইউ অফিসের ঠিক সামনে। আমরা দেখতে পাচ্ছি জেডিইউ কর্মীরা, কংগ্রেসের কর্মীরা, আরজেডির কর্মীরা সবাই কিন্তু যৌথভাবে এখানে সেলিব্রেট করছে। উৎসবের মেজাজে রয়েছে কর্মীরা। কথা বলে নেব বেশ কয়েকজন কর্মীদের সঙ্গে।
सरकार बनने जा रही है, क्या कहेंगे? नीतीश कुमार जी के नेतृत्व में बिहार की तीसरी बार ये सरकार बनने जा रही है और बिहार की आम और आवाम की जो मंशा है, जो विकास का काम जो छूट गया है, वो विकास का काम शेष जो विकास का काम बच गया है, जैसे गांव में नाली बात करेंगे। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के खिलाफ विरोधी नारे आप लोग लगा रहे हैं, क्यों? हम इसलिए लगा रहे हैं कि 4-5 दिन पहले बिहार चुनाव जब खत्म हुआ तो नरेंद्र मोदी अपने मंत्री लोग के साथ दिल्ली में मीटिंग किए और उसमें 45 लाख कुछ समथिंग जो स्वेच्छा से गैस सब्सिडी छुड़वाए थे। अब उनका मीटिंग में यही निर्णय था कि अब जबरदस्ती हम गैस सब्सिडी गरीबों लोग से छुड़ाएंगे। ये गरीब विरोधी सरकार है, मोदी सरकार, भाजपा सरकार, इसलिए नीतीश कुमार को फुल बहुमत से बिहार की जनता ने जीत दिलाया, बिहार के आवाम जीत दिलाया है। एबीपी নিউজ का जो আমরা কথা বললাম কথা এখানে বেশ কয়েকজন কর্মীরা রয়েছেন, তারা কিন্তু উৎসবের মেজাজে রয়েছেন। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় এখানে মিছিল করে কর্মীরা পৌঁছচ্ছেন, বাজি ফাটাচ্ছেন, মিষ্টি একে অপরকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। তো সব মিলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জেডিইউ দপ্তরের সামনে উৎসবের মেজাজে রয়েছেন জেডিইউ কর্মীরা, এমনকি কংগ্রেস আর আরজেডির কর্মীরাও কিন্তু যৌথভাবে এখানে পৌঁছেছেন। সবাই একসঙ্গে মিলে কিন্তু উল্লাস করছেন। সুমনদা, ধন্যবাদ প্রকাশ। অসীম দা খানিকক্ষণ আগে বলছিলেন যে এই জয় জঙ্গল রাজের জয়, এই প্রধানমন্ত্রী হায় হায় বলছেন, এদের কি? আমি আবারও বলছি এতক্ষণ জিওমেট্রি অ্যালজেব্রা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। প্লেন অ্যারিথমেটিক বলছে, বিগত বিধানসভা উপনির্বাচনের সময়ও বলেছে যে এই 3% যোগ হলে ডেফিনেটলি সেটা মোদি বা বিজেপির জোট থেকে অনেক বেশি। না আমি বলছি 3.5 বছর আরো বাকি আছে, তো চালাবেন কি করে? লাস্ট বাদল অধিবেশন তো দেখলেন, চললো না, কোন বিল পাস করতে পারলেন না। এবার জয়ললিতা মমতা এদের হাত ধরা ছাড়া কোনো উপায় রইল না। আরেকটা কথা বলছি, তোমার মনে আছে খুব ভালো, সিবিআই তো আজকে প্যাকিং শুরু করবে। আমার সন্দেহ মনে হচ্ছে আমার বুদ্ধদেব ভট্টের সরকার শেষ দিয়ে কেবল কমায় চলে গেছে, মনে পড়ে? শেষ বছর কোনো কাজ হয়নি। 235 পাওয়ার পরও 235 পেয়ে 2009 থেকে 2011 উন্নয়নের কাজ বন্ধ ছিল। আমার মোদি সরকার নেবার কমায় চলে যায়, মানে এরপর কিন্তু শীতকালীন অধিবেশন কাজ হবে। সারদার কি হবে এটাও দেখা যাবে। এর পরের যে নির্বাচনগুলো ওয়েট করছে, সেই নির্বাচনগুলোর মধ্যে অনেকগুলো রাজ্যই কিন্তু বিজেপি 2 বছর 2 টার্মস, কোন জায়গায় 3 টার্মস জিতে আছে। অ্যান্টি ইনকাম্বেন্সি স্টার্ট হয়ে গেছে মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড়। ছত্তিশগড় 3 টাইমস। তারপরে এদিকে বিজেপির কতটুকু আশা আছে আমি জানি না, যে কেরালাতে কিছুই নেই, মানে তামিলনাড়ুতে আমি বলছি যে নীতির রাজ্যগুলির নাম বলে দেই, যে ইলেকশনগুলি হচ্ছে সেটা হচ্ছে আসামে, পশ্চিমবঙ্গে, কেরালাতে, তামিলনাড়ুতে, উত্তরাখণ্ডে, তারপরে হচ্ছে তোমার আলটিমেটলি উত্তরপ্রদেশে। আমি এখানে বলছি যে যেই পরিস্থিতি হচ্ছে এটার কোনোটাতেই আর কি বিজেপি সরকার গঠনের জায়গা নেই। নরেন্দ্র মোদী কাইন্ডলি কমপ্লিট করতে দিন। আজ পর্যন্ত কংগ্রেসের কোনো প্রধানমন্ত্রী হননি যিনি 5 বছর থাকেননি, আর আজ পর্যন্ত 8 জন প্রধানমন্ত্রী হয়েছে অকংগ্রেসী, কেউ 5 বছর কমপ্লিট করে। মোদি কমপ্লিট করবেন না, দেখবেন বিজেপি নেতৃত্ব হবে। রাজনাথ সিং উত্তরপ্রদেশের ইলেকশনে যখন বিপর্যস্ত পড়বে, রাজনাথ সিং প্রধানমন্ত্রী হবে, মোদি প্রধানমন্ত্রী থাকবে। আমি অসীমদার কাছে যাব, অসীমদার গণতান্ত্রিক অধিকার। তার আগে দ্রুত একবার আরো 2 জন বাক স্বাধীনতা আছে দেশে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা এবং ডেরেক ওব্রায়েন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আমি দ্রুত একবার 2 জনের প্রতিক্রিয়া নেব। প্রথমে আনন্দ শর্মা। ये भारतीय जनता पार्टी, नरेंद्र मोदी, उनकी नीति, आरएसएस की जो प्रयास था देश पर कब्जा करने का, ये उसके खिलाफ वोट पड़ा है। प्रगतिशील धर्मनिरपेक्ष ताकतों की जीत हुई है, जो गांधी नेहरू के हिंदुस्तान में विश्वास करते हैं, उन शक्तियों की ये जीत। বিজেপির পরাজয়, রক্ষা পেল দেশ। মমতাদি প্রায় 1.5 মাস আগে পরিষ্কার একটা মেসেজ দিয়েছেন বিহারের ভাই বোনেদের যে তারা নীতিশজিকে সাপোর্ট করুক। এটা খুবই ভালো রেজাল্ট, এটা খুবই ভালো নিউজ।
আর আজকে সকালে প্রথমেই মমতাদি নীতিশজিকে, লালুজিকে এবং বিহারের ভাই বোনেদের অভিনন্দন জানিয়েছে। প্রথম কথা হচ্ছে ইয়েতে আনন্দ শর্মা যেটা বললেন যে গান্ধী নেহরুর মতাদর্শের জয় হয়েছে, তিনি সম্ভবত জানতেন না যে লালু এবং নীতিশ দুজনেই এই গান্ধী নেহরুর মতাদর্শের ফলে যে ইমার্জেন্সি তৈরি করা হয়েছিল সেই ইমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করেছে। আবার 40 বছর পিছিয়ে গেলেন। গান্ধী নেহরুর মতাদর্শের ব্যাপার না ইমার্জেন্সি, একদম না। গান্ধী নেহরুর যে যিনি সেখানে স্বৈরাচারী যে প্রধানমন্ত্রী হয়েছে, আপনি বলছেন আসলে আরএসএস এর পাঠশালা বাদ দিয়ে আর কিছু পড়াশোনা করেছে আমি জানি না। আই এম ভেরি সরি টু সে যে ভারতবর্ষের সংবিধানে যারা বিশ্বাস করে না, স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করে, সাম্প্রদায়িক বিষ মিশিয়ে রাজনীতি করতে চাইছেন, আর গান্ধী নেহরু পরিবারকে আপনি অ্যাটাক করছেন, এটা পরিবারের ব্যাপার না, সংবিধানের ব্যাপার। এটা ভালো করে বুঝতে হবে আপনাকে। রাজনৈতিক দল বিজেপি কোথায় থেকে এসছে? বিজেপি কোথায় থেকে এসছে? আরএসএস তো 1925 সাল থেকে কেন তারা সংগ্রামে অংশগ্রহণ করেনি? আননেসেসারি কথা বলছেন। আপনি যে এত আপনারা বড় বড় মূর্তি করছেন সর্দার বল্লভভাই প্যাটেল, আমি একটু শুনে নিই। আপনি দুদিন আগে দেখবেন, দুদিন আগে সর্দার বল্লভভাই প্যাটেলের গান্ধীর মৃত্যুর পরের চিঠিটা প্রকাশিত হয়েছে, আপনি দেখেছেন? তাতে বলেছেন সর্দার বল্লভভাই প্যাটেলের যে আপনার ওই আরএসএস তারা গান্ধী মৃত্যুর খবর পেয়ে মিষ্টি বিতরণ করছেন, লিখিতভাবে নেহরুকে লিখছেন সেগুলো বলুন আপনারা। বিজেপি যে কোনো হার, যে কোনো বড় দলে কোনো সন্দেহ নেই যে একটা বড় ধাক্কা এবং তারপর পারস্পরিক একটা কাদা ছোঁড়াছুড়ি শুরু হয়ে যায়। আপনার দলেও শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই জেনারেল সেক্রেটারি মুরলীধর রাও তিনি বলেছেন যে শত্রুঘ্ন সিনহা আর আর কে সিং তারা সাবোতাজ করেছে, তাদের দল থেকে বের করে দেওয়া উচিত। আমি এত রাজ্য স্তরে ছোট নেতৃত্বের মধ্যে যাচ্ছি না। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটির লিডারশিপ কি চ্যালেঞ্জের মুখে পড়বে না এবার দলে? আমি আবারও প্রথমে যে কথাটা বলার চেষ্টা করছি, আবারও বলছি, এরিথমেটিক যা ছিল 1 বছর আগে ঠিক সেই জায়গাটা আপনারা লড়েছেন না, সেই জায়গাটা না চেয়ারে বসবেন ডেফিনেটলি চেয়ারে বসে চেয়ার দখলের জন্য রসায়নটা সেখানে কেমিস্ট্রি যেটা সেটা সেইভাবে কাজ করেনি, কারণ এই ভোটিং প্যাটার্নটা ঠিক থেকে গেছে। এই কাজ করানোটার দায়িত্ব কাদের ছিল? 30টা র্যালি আমার পাবলিসিটি। আমি বলছি যে কি করে বলেন গত নির্বাচনে আপনারা 91টা আসনে জয়লাভ করেছিলেন। আমি আবারও বলছি, আমি গত বছরে জিতিয়েছিলেন। গত এই নির্বাচনে সেখানে শাসক দল হয়ে নির্বাচনের রেজাল্ট আপনি খুলুন। হ্যাঁ, আমি তো বলছি গত উপনির্বাচন কিন্তু সমান একটা জিনিস উপনির্বাচনের কথাই বলছি, একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তার বারে কি এইটা হলো যে 17 মাসের গভর্নমেন্ট 8 মাস আগে দিল্লিতে মানে একদম দিল্লিতে 3টে আসন, তারপর বিহারে এইরকম ভরাডুবি মানে থার্ড পার্টি হয়ে গেছে। এখন অব্দি যা দেখছি তৃতীয় পার্টি হয়ে গেছে। তৃতীয় পার্টি হওয়ার জন্য নরেন্দ্র মোদী 30টা সভা করেননি, নরেন্দ্র মোদী 30টা সভা তৃতীয় পার্টি হওয়ার জন্য করেননি। তাহলে তার লিডারশিপ, অমিত শাহ লিডারশিপ, কারণ তো মূলত আদবানি ক্যাম্প কিন্তু বসে রয়েছে। দেবজ্যোতি, সকালে মোদী শিবিরের নেতারা বলতে শুরু করে দিয়েছিলেন নানা চ্যানেলে যে নরেন্দ্র মোদী আদবানির আজকে ঘটনাচক্রে জন্মদিন, তাকে এই বিহার জিতে গিফট দিতে তার বাড়ি গেছেন। লাড্ডু শুধু নয়, বিহারের তখ্ত তার উপহার হিসেবে গেছে। আর আমি তোমাকে লাস্ট একটা কথা বলবো, মানে বিজনের কথা, যেহেতু ডেরেক ওব্রায়ানের রিঅ্যাকশন না চললেই বলতাম না। ডেরেক ওব্রায়ান কিন্তু অর্ধ সত্য বললেন, বাকি সত্যটা বললেন না। যে প্রথম দুটো দফা ভোট হয়ে গেছে, বাঙালি অঞ্চলে ভোট হয়ে গেছে, ভাগলপুর গয়া সব হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সমর্থন দিচ্ছে তৃতীয় দফা ভোটের আগে, তখন আর একটা বাঙালি ভোটের বাকি নেই। ফলে বাঙালি ভোটার যতক্ষণ ফ্যাক্টর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সমর্থনটা জানাননি। মানে এইটা কিন্তু একটা বিষয়, সেটা আমি জানি না বিজয় কিভাবে দেখবে। মানে আমি বলতে চাই যে লেফট যেভাবে ক্ষতি করেছে এই মহাগঠবন্ধনের এই 240টা আসলে প্রার্থী দিয়ে কার্যত ক্ষতি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তৃতীয় দফার সমর্থন জানিয়ে একইভাবে ক্ষতি। আর তৃতীয় দফার সমর্থনের পেছনে আরেকটা যে থাকে যে বিজেপি বিরোধী, মোদী বিরোধী শিবিরটাকে, যার ফলে আমি ব্যাখ্যা করেছি মমতা ব্যানার্জি যেই দিকে হাওয়া, যারা শক্তিশালী সেই ব্যান্ড ওয়াগনে উনি ঢুকে যাবেন। খেয়াল করুন, প্রথম দিন ছিল শুধু নীতিশ কুমারের নাম, পরের দিন টুইটারে ক্লারিফাই করলেন আবার নেত্রী যে কংগ্রেস জোটের কথা আমি বলেছি।
আমি দ্রুত একবার দেখবো কেজরিওয়াল সরাসরি ঠিক কি বলছেন অরবিন্দ কেজরিওয়াল। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के काम के ऊपर और काम करने के स्टाइल के ऊपर एक तरह से बिहार के ये चुनाव के नतीजे एक तरह से रेफरेंडम है। मोदी जी जिस तरह से काम कर रहे हैं, मोदी जी और अमित शाह की जो जोड़ी है, उनका जो गरूर है, उनका जो अभिमान है, कांग्रेस को जो अभिमान 7-8 साल के राज के बाद हुआ था, ऐसा लगता है इस जोड़ी को वो अभिमान 1 साल के अंदर ही हो गया। जो उनकी डिक्टेटरशिप है, जो उनका गरूर है, इस चुनाव के नतीजों ने उस गरूर को तोड़ा है। लोगों ने ये संकेत दिया है कि अब हम उम्मीद करते हैं कि केंद्र के अंदर उनके मंत्रियों को काम करने की स्वतंत्रता मिलेगी, बीजेपी के अंदर उनके अपने एमपी एमएलए कार्यकर्ताओं की इज्जत होगी। दिल्ली के अंदर जिस तरह से केंद्र सरकार नाजायज और असंवैधानिक तरीके से हस्तक्षेप कर रही थी, हम उम्मीद करते हैं कि वो बंद होगा। पूरा देश देख रहा था कि किस तरह से दिल्ली के अंदर एक चुनी हुई सरकार को, इतने भारी बहुमत से चुनी हुई सरकार को केंद्र सरकार बार बार असंवैधानिक तरीके से, रोज गलत तरीके से हस्तक्षेप कर रही थी। हम उम्मीद करते हैं कि अब बंद होगा। हम उम्मीद करते हैं कि अन्य राज्यों के अंदर भी केंद्र सरकार का हस्तक्षेप बंद होगा। 1.25 लाख करोड़ का या 1.5 लाख करोड़ का पैकेज जो प्रधानमंत्री जी बिहार के लिए अनाउंस करके आए थे, हम उम्मीद करते हैं कि वो पैकेज जल्द से जल्द बिहार के विकास के लिए रिलीज किया जाएगा। हम उम्मीद करते हैं कि लोगों ने ये जो मैंडेट दिया है, ये भी साबित करता है कि देश के लोग चाहते हैं कि प्रधानमंत्री जी केंद्र सरकार ठीक से चलाएं। केंद्र में इस वक्त सरकार का बुरा हाल हुआ पड़ा है। पूरे देश के अंदर दालों के दाम 200 रुपए टच करने लगे हैं। हर चीज के अंदर महंगाई होती जा रही है। लोग चाहते हैं कि प्रधानमंत्री जी अब आने वाले महीनों में अपनी फॉरेन ट्रिप्स कैंसिल करें और देश के अंदर थोड़े दिन रुक के इस देश को चलाएं, केंद्र सरकार को चलाएं और फॉरेन के अंदर घूमना बंद करें। दूसरा एक मैसेज ये भी है कि कुछ टीवी चैनलों के मालिकों को अपनी जेब में रख के अगर आप सोचे कि आप देश के चुनाव जीत जाएंगे, तो आप देश के चुनाव नहीं जीत सकते। इस देश की जनता बहुत सयानी है, वो देख रही है कि कुछ टीवी चैनलों के मालिक को जेब में रख लिया और ये टीवी चैनल वाले हमारा रात दिन हमारी आरती उतारेंगे। जनता को बताया कि कुछ चैनलों को खरीद रखा है, तो ये अब और नहीं चलने वाला। और एक और चीज, बीजेपी के अंदर जिस तरह से मोदी जी और अमित शाह का स्टाइल था, उसको लेके बीजेपी के अंदर बहुत ज्यादा एक गुस्सा था और बीजेपी के अंदर के कई नेता और बीजेपी के अंदर के कई कार्यकर्ता चाहते थे कि बीजेपी बिहार के अंदर हारे और बीजेपी के उन सभी नेताओं को और उन सभी कार्यकर्ताओं को भी बधाई। কোনো সন্দেহ নেই অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া। আমি একবার সমীর আইচের কাছে যাব। সমীর, একটা খুব ইম্পর্টেন্ট একেবারে শুরুর দিকের বাক্য ছিল যে গুরুর কো তোড়া হ্যায়। কোথাও একটা এই সরকার এবং নেতৃত্বের এই মুখগুলোর অ্যারোগেন্স, আপনি যে কোনো টেলিভিশন সাক্ষাৎকার, যে কোনো ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত সাক্ষাৎকার, যে কোনো সংবাদপত্রে প্রকাশিত সাক্ষাৎকার দেখবেন, মানে আমি বলছি ঔদ্ধত্য। একসময় বামফ্রন্ট সরকার যখন ছিল তাদের নানা ঔদ্ধত্যের এক একটা বাক্য আমরা বিভিন্ন সময় এতদিন পরেও আলোচনায় চলে আসে। ঔদ্ধত্যের যদি মানে প্রতিরূপ করা যায়, এক একজন বিজেপি নেতা ঔদ্ধত্যের এক একটা প্রতিরূপ হিসেবে দাঁড়িয়েছিলেন। তাদের ভাব ভঙ্গি, কথা, সংবাদ মাধ্যমকে কটাক্ষ, এমনকি তীব্র আক্রমণও অনেক সময় বিলো দ্য বেল্ট হয়ে যেত প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের। কোথাও একটা সহবতের শিক্ষাও দিল এই নির্বাচনের ফলাফল। অতি অবশ্যই। তার কারণটা আমি বলছি যে আমি কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কথা আমি বলবো না। একদম সুমন, তোমারও মনে আছে কদিন আগে আমাদের রাজ্যে বিজেপির একজন সদস্য অভিনেতা মাননীয় জয় মুখার্জি না জয় বন্দ্যোপাধ্যায়, যাই হোক, উনি কিন্তু বললেন যে বিহার ভোটে যদি জেতে বিজেপি, তাহলে পশ্চিমবাংলায় নাকি বুলডোজার চালিয়ে দেবে। এই উক্তিটি কিন্তু উনি করেছিলেন। একজন এখানকার একজন মানে সকল বড় নেতাও নন, তার মুখে যদি এই বক্তব্য হয়, হ্যাঁ, তাহলে তো দিল্লি ওরা বসে কী করছেন আমরা সবাই শুনেছি। তার কিন্তু জবাব দিলেন এবং এই জবাবটা পশ্চিমবাংলাতেও যারা এই ঔদ্ধত্য দেখাচ্ছেন শাসক দলের, তাদেরও কিন্তু মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে কিন্তু তাদেরও এই একই জবাব মিলবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি একটা কথা খালি বলতে চাই সুমন,
যে আমি দেখলাম যে ডেরেক ওব্রায়েন বললেন যে বিজেপিকে রুখে দেশকে বাঁচানো হয়েছে। আমরা দেখব আগামী 2-1 মাসের মধ্যেই যে আজকের এখানকার রাজ্য সরকার যারা চালাচ্ছেন তারা বিজেপির সাথে কি করেন, এবং তখন যদি বিজেপির সাথে আতাত করেন তখন আমাদের এই যে শাসক দল তারা মানুষের কাছে আবার কিভাবে ভুল ব্যাখ্যা দেন এবং কিভাবে মানুষকে ভুল বোঝাবেন যে না বিজেপিকেই সাপোর্ট করা উচিত। এই যে হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে এটা বন্ধ হওয়া উচিত। মানুষকে যদি সত্যি কথা বলতে হয় একদম পরিষ্কার বলুন যে আমরা এটা চাই, আর যদি না বলতে হয় 2 দিন আগে আমরা দেখেছি আতাত বিজেপির সাথে। একদম সমিতদা গট ইউর পয়েন্ট। আমি বলছি অসীমদা, পরিষ্কার রাজ্যের মানুষের মনে আরেকটা সন্দেহ আছে যে এরপর সারদার ক্ষেত্রে সিবিআই আদৌ এগোবে নাকি আজকেই গোয়েন্দারা বলবেন বাবা বাক্সপাত্রা প্যাক করে রাখো, ফাইনাল চার্জশিট এটা নভেম্বর মাস, ডিসেম্বরে ফাইনাল চার্জশিট দিয়ে বাবা দিল্লি পালাই, এটা হবে? আমি সমীরবাবুকে একটা পরিষ্কার বার্তা দিই, জয়ের যে কথাটা বললেন, জয় নতুন এসছে সাধারণ সদস্য, পাকিস্তানের এজেন্ট বলেছে পরের দিন ক্ষমা চাইলে আবার পরের দিন ক্ষমা চেয়ে তারপরের দিন আবার পার্টি হয়ে গেল। জয়ের আর কৈলাসের মধ্যে ফারাক কি? দুজনেই বলেন আর ক্ষমা না আমি জয়ের সম্পর্কে বলছি, আমি কৈলাস বিজয়বর্ধন নিয়ে আমি সুমন, আমি পশ্চিমবঙ্গের কথা পশ্চিমবঙ্গ নিয়ে বলতে পারবো। আমি কৈলাস বিজয়বর্ধন কৈলাস বিজয়বর্ধন পশ্চিমবঙ্গের দলের বাইরে এখানে কমেন্টের অধিকার নই। আমি রাজ্য নেতা, আমি রাজ্য নেতা, জয়কে নিয়ে কথা বলতে কথা বলতে পারি। ঠিক আছে, তো আজকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে সারদা তদন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে চলছে এবং চলবে, এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সমস্ত কটা, শুধু সারদা নয়, তার মধ্যে আরএসপিদের আমলেও যেসব খোলা হয়েছিল, যেসব চিটফান্ড খোলা হয়েছিল সেগুলোও খোলা হচ্ছে, সেগুলো তো গ্রেপ্তার করা শুরু হয়েছে। সুতরাং এই গোটা ব্যাপারটা, গোটা ডিলটা এটা আপনার সদিচ্ছা, আমার সদিচ্ছা নয়, এটা চলছে বলে আমি জানি, আমিও চাইছি চলছে বলে আমি জানি, এবং একের পর এক গ্রেপ্তার শুরু হবে। অনেকে বলেছেন যে মদনকে ছেড়ে দেওয়া হলো, এই তো একটা ঘটা হয়ে গেছে। এটাও মারাত্মক, আপনি এখান থেকে বলে যাচ্ছেন যে হবে, মানে এটাও তো ঠিক না। এটা সুপ্রিম কোর্ট যেভাবে নির্দেশ দিচ্ছে, আমি আশা প্রকাশ করতে পারি যেভাবে মদন আবার কিন্তু অন্য রাজনৈতিক ইঙ্গিত আছে। আমি সেটা বলছি যে বিজেপি কিন্তু সরকার চালাতে এবং রাজ্যসভা চালাতে অন্যান্য ছোট দলের উপরে নির্ভরশীল হবে। সেক্ষেত্রে মমতার সঙ্গে বিজেপির নতুন সমঝোতা গড়ে উঠবে, রাজনৈতিক সমীকরণ, কেমিস্ট্রি। এইটা একটু অসীম বাবু প্লিজ, পশ্চিম বাংলায় কিন্তু হনুমান পুজো হয় না, অতএব বিজেপির হনুমান পুজো হয় না, সহিষ্ণুতার পক্ষে মুখ খুলে আমি বলিনি, খুব ভালো। কেউ বলতে মোদি, জেটলি আর অমিত শাহ, এর বাইরে কেউ কিছু জানে না এই দলটা। আমি দ্রুত একবার যারা জানেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং এই দেশের রাজনীতির কাণ্ডারি, তাদের এই বিহার ভোটের নিঃসন্দেহে আই ওপেনার এই রেজাল্টস, তাদের কি প্রতিক্রিয়া টুইটারের মাধ্যমে আমাদের সামনে এসছে, দ্রুত দেখাবো। প্রথম, নীতিশ কুমার হ্যাট্রিক করলেন, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী, কোনো সংশয়ের জায়গা নেই। তিনি বলছেন সমর্থনের জন্য বিহারবাসীকে ধন্যবাদ। নীতিশ কুমার টুইটারে আবার লিখছেন, ফোন করে অভিনন্দন জানানোর জন্য সোনিয়াজিকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী ফোন করে অভিনন্দন জানিয়েছেন, মোদিজি ও আর মমতাজিকে ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী টুইটারে লিখছেন, নীতিশ কুমার, লালু প্রসাদ যাদব এবং আপনাদের পুরো টিমকে অভিনন্দন, বিহারের ভাই ও বোনেদের অভিনন্দন, এটা সহিষ্ণুতার জয়, অসহিষ্ণুতার পরাজয়। অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী দিল্লির, আপনারা দেখলেন খানিকক্ষণ আগে প্রতিক্রিয়াও দিলেন, বিহারের ঐতিহাসিক জয়ের জন্য নীতিশ কুমারকে অভিনন্দন। আশুতোষ আম আদমি পার্টির নেতা, তিনি লিখছেন, অমিত শাহ এবার বলুন বাজি কোথায় পড়বে, বিহার না পাকিস্তানে? অমিত শাহ টুইটারে লিখছেন, আমরা বিহারবাসীর রায়কে সম্মান জানাই, নতুন সরকারকে শুভেচ্ছা, আশা করি তারা বিহারকে এগিয়ে নিয়ে যাবে। নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদবকে জয়ের জন্য অভিনন্দন। রাজনাথ সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করছেন, নীতিশ কুমারকে ফোন করে জয়ের অভিনন্দন জানিয়েছি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি লিখছেন টুইটারে, নীতিশ কুমারের সঙ্গে ফোনে কথা হয়েছে, জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। শত্রুঘ্ন সিংহ সাংসদ, বিজেপির
বিতর্কিত এবং বিশেষ করে এই ভোটের আগে একাধিক ক্ষেত্রে তার মন্তব্য এসছে, অত্যন্ত উল্লেখযোগ্য বক্তব্য তার। বিহারে গণতন্ত্রের জয় হয়েছে, বিহারবাসীকে আমার কুর্নিশ, বিহারি বনাম বাহারি ব্র্যাকেটে লিখছেন, এবং বিহারি বাবুর অনুপস্থিতি বিষয়টি নিয়ে আর কোনো কথা হবে না। সুশীল কুমার মোদী বিজেপি নেতা টুইট করছেন, জয়ের জন্য লালুজি এবং নীতিশজিকে অভিনন্দন, মানুষের রায় আমরা মাথা পেতে নিচ্ছি। লালু প্রসাদ যাদব আরজেডি সভাপতি, তিনি লিখছেন টুইটারেই, বিহারের দরিদ্র নিপীড়িত অনগ্রসর দলিতরা দেশের রাজনীতিতে এক নতুন এবং সুখকর মোড় এনেছেন, এই অভূতপূর্ব সমর্থনের জন্য বিহারবাসীর প্রতি কৃতজ্ঞ। রাহুল গান্ধী টুইট করছেন, এটা বিভেদের বিরুদ্ধে ঐক্যের জয়, ঔদ্ধত্যের বিরুদ্ধে নম্রতার জয়, ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার জয়, এই জয় বিহারবাসীর। বিহারে মহাজোটের জয়ের জন্য লালুজি, নীতিশজি, কংগ্রেস নেতা কর্মীদের অভিনন্দন। পি চিদম্বরম প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী টুইট করছেন, মিস্টার মোদি বিশ্বাস করেন যে তাঁর প্রচারের জন্যই 2014 নির্বাচন কেন্দ্র এবং বেশ কয়েকটি রাজ্যে বিজেপি জয়ী হয়েছে। এই মুহূর্তে মিস্টার মোদির সামনে দুটি রাস্তা খোলা, হয় তিনি পুরো সময়টাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন, উন্নয়নের কাজে সময় দিন, অথবা বিজেপিকে জেতানোর জন্য তিনি প্রচার মন্ত্রী হিসেবে কাজ করুন। দ্রুত একবার চলে যাব সরাসরি রাহুল গান্ধীর সাংবাদিক সম্মেলন দেখব। सबसे पहले मैं महागठबंधन के कार्यकर्ताओं को और नेताओं को बधाई देना चाहता हूं। नीतीश जी, लालू जी, कांग्रेस पार्टी के हमारे सब नेता, कांग्रेस पार्टी के कार्यकर्ता, नीतीश जी और लालू जी के कार्यकर्ता, ये एक प्रकार से सच्चाई की जीत है, भाईचारे की जीत है। गुस्से के ऊपर, बंटवारे के ऊपर, घमंड के ऊपर, क्रोध के ऊपर ये एक बहुत बड़ी जीत हमने हासिल की है। मोदी जी के लिए एक मैसेज है और ये मैसेज पूरे हिंदुस्तान में गूंज रहा है और उनको ये मैसेज अच्छी तरह सुन लेना चाहिए और समझ लेना चाहिए। वो देश के प्रधानमंत्री हैं, पूरा देश उनसे कह रहा है कि इस देश को नरेंद्र मोदी जी, बीजेपी और आरएसएस बांट नहीं सकते हैं। हिंदू को मुसलमान से लड़ाकर चुनाव नहीं जीत सकते हैं और इनको हम दिखाएंगे, आने वाले समय में दिखाएंगे कि ये देश किसी एक जात का, किसी एक धर्म का नहीं है, ये देश सबका है और इस देश में हर एक व्यक्ति को जगह मिलनी चाहिए, भाईचारा होना चाहिए, प्यार होना चाहिए। जो एरोगेंस बीजेपी में घुस गई है, जो एरोगेंस नरेंद्र मोदी जी में घुस गई है, मैं चाहता हूं कि वो इस एरोगेंस को थोड़ा हटाएं, थोड़ा कम करें। वो देश के प्रधानमंत्री हैं और इसको और इससे देश का फायदा होगा और उनका भी फायदा होगा। जिस प्रकार से बीजेपी ने चुनाव लड़ा, जो चीजें उन्होंने कही, जो प्रधानमंत्री जी ने कहा, वो उनको शोभा नहीं देता है और हमारे देश को शोभा नहीं देता है। ये मैसेज बहुत स्पष्ट है, क्लियर है कि इस देश में भाईचारे की जरूरत है, प्यार की जरूरत है और विकास की जरूरत है। नीतीश जी को हमारा पूरा समर्थन है। हमने चुनाव में कहा था कि नीतीश जी चीफ मिनिस्टर बनेंगे। हम चाहते हैं, कांग्रेस पार्टी चाहती है, मैं चाहता हूं, कांग्रेस प्रेसिडेंट चाहती हैं कि बिहार में विकास हो और नीतीश जी ने दिखाया है कि वो विकास ला सकते हैं। हम उनका पूरा समर्थन करेंगे। अंत में मैं फिर से नीतीश जी, लालू जी और सब कांग्रेस नेताओं को बधाई देना चाहता हूं, आप सबको भी बधाई देना चाहता हूं। धन्यवाद। अच्छा एक बात बताइए, एक बात मुझे बताइए, आज हाँ सरकार में आप शामिल होंगे, आपने कहा। ये भैया, ये हमारे इंटरनल डिस्कशंस हैं, ये हमारी इंटरनल स्ट्रेटेजी है, ये हमारे पार्टनर के साथ बातचीत होगी। ये हम ऐसे प्रेस कॉन्फ्रेंस में इसके बारे में हम नहीं कह सकते। एक एक करके पूछो। बिहार में जैसा गठबंधन आपने दूसरी पार्टियों के साथ किया, आने वाले वर्षों में दूसरे राज्यों खासकर यूपी में इस तरह के गठबंधन करेंगे आप लोग दूसरी पार्टियों के साथ? ये कहा जाता था आप कोलिशन पॉलिटिक्स के शुरू में खिलाफ थे, हर जगह चाहती थी कांग्रेस खुद अपने पैर पे खड़ी हो। क्या अब बिहार के प्रयोग के बाद देश के अन्य राज्यों में भी आप पहले इनका मैं जवाब दे देता हूं।
आप एनडीए की बात कर रहे हैं, बट सच्चाई ये है कि ये एनडीए के खिलाफ जीत नहीं है, ये आरएसएस। এটাই মাঝে মাঝে মনে হচ্ছে যে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের বিউটি অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের সৌন্দর্য যদি কিছু থাকে তাহলে বোধহয় এটাই, এই আনপ্রেডিক্টেবিলিটি। একটা সময় মনে হয় যে কোনো একটি দল, কোনো একটি জোটের পক্ষে মানুষের প্রচুর সমর্থন এবং বিরোধীরা কার্যত নিঃশেষ হয়ে গেছে, আবার সেই জোট যখন ডেলিভার করতে না পারে, প্রতিশ্রুতি পূরণ না করতে পারে, মুহূর্তে বিরোধীরা শক্তিশালী হন এবং এই চেকস অ্যান্ড ব্যালেন্সেই এই পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের গণতন্ত্রের বোধহয় সব থেকে বড় সৌন্দর্য। সরাসরি চলে যাব सीताराम येचुरीর কাছে। सीताराम, आपसे ये जानना चाहेंगे कि यहाँ इस जो बिहार चुनाव के नतीजे हैं इनको लेकर एनालिसिस चल रहा है, सबसे बड़ा एनालिसिस ये उठकर आ रहा है, ये उभर कर आ रहा है कि ये इंटॉलरेंस के खिलाफ बिहार के लोगों का एक राय है जो सिर्फ एक राज्य में सीमित नहीं है बल्कि पूरा देश में इंटॉलरेंस के खिलाफ एक राय होकर आज सामने आया है। मानेंगे आप सीताराम? बिल्कुल इसके अंदर सच्चाई है, लेकिन सबसे पहले हम चाहेंगे कि बिहार की जनता को हमारी हार्दिक बधाई कि बहुत सारे प्रचारों का सामना करते हुए, सरकारी प्रचार का सामना करते हुए उन्होंने ये नतीजे देश को दिए हैं। इसके लिए उनको हमारी सलामी और लालू और नीतीश को हमारी बधाई कि बहुत बड़ा एक युद्ध आज अपने भारत को बचाने के लिए, एक धर्मनिरपेक्ष जनतंत्र का गणतंत्र जो भारत है उसको बचाने के लिए उन्होंने जो लड़ा, इसके अंदर उनकी जीत हुई। जो सवाल आप जो पूछ रहे हैं वो हम समझते हैं कि जनता सिर्फ इंटॉलरेंस के खिलाफ ये वोट नहीं डाला, साथ साथ जनता ने ये भी डाला कि ये खोखलापन जो दिखाया मोदी साहब और उसकी सरकार पिछले 1.5 सालों में कि डेवलपमेंट होगा, विकास होगा, हम जो है एक अच्छी सरकार देंगे, ये सब आज जो है खोखले चुनावी जुमले थे, ये साबित हो गया। अगर दाल का दाम 200 रुपए हो जाएगा किलो तो दाल रोटी पर जिंदा रहने वाले देश के लोग और खासकर बिहार में, और वो कैसे जिंदा रहेंगे? और उनके सामने आप सवाल खड़े कर रहे हो कि मीट खाना या नहीं खाना, मांस खाना, मांसाहारी होना है सही है या गलत है, और उसके ऊपर एक बहुत बड़ा अभियान चलाकर लोगों के अंदर बंटवारा लाने की कोशिश जो की, उसको नाकाम किया बिहार की जनता। तो ये वर्डिक्ट हम मानते हैं, इंटॉलरेंस तो है ही है, उसके खिलाफ पूरे देश भर में माहौल जो है अब बन गया है, लेकिन उसी के साथ साथ अपनी आर्थिक हालत भी जो बिगड़ रहे उसके खिलाफ भी लोगों का ये मतदान के अंदर ये बात भी स्पष्ट সাবিত হুই। আপনি বলছেন এর পেছনে একেবারে পরিষ্কার অর্থনৈতিক নীতির প্রতি রিজেকশন এবং সার্বিক যে উন্নয়নের কথা, উন্নয়নের ফানুস, উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া আছে তা পূরণ না করাও একটা বড় কারণ। আমি দ্বিতীয় প্রশ্ন, বুঝতেই পারছেন একেবারে সরাসরি বাংলায় আপনার কাছে আসবো, যে কোথাও একটা একেবারে 30টা র্যালি করেছেন দেশের প্রধানমন্ত্রী বিহারে গিয়ে, এটা এই যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি, তাদের এই জুটিরও ব্যর্থতা বলে আপনি মনে করেন সীতারামজি? না, নিশ্চয়। আগে আপনারা দেখলা এটাই হলো দিল্লিতে, কালকে আপনি দেখলাম লোকাল বডি ইলেকশন যেটা হলো কেরালাতে, ওখানেও এই বদলাव এর হাওয়া আপনি দেখলেন। আজকে বিহারে রেজাল্ট আপনি দেখছেন, একটা বদলাव আসছে পুরো দেশে। और डेफिनेटली जे रकम कैंपेन करलो प्रधानमंत्री महोदय और बीजेपी प्रेसिडेंट ओदे के टोटल रिजेक्शन एर आंसर बिहार लोकटा दिए और ए रकम सांप्रदायिकता ए रकम एक टेंशन एक हेट्रेड जेटा उत्साहित करबार जन्य चेष्टा करलो ए दुजन ओटा के बिहार लोग रिजेक्ट करलो। मेन कारण यदि देखते चान अपनी कि बिहार जनगण आज के बोलो कि एक धर्मनिरपेक्ष जनतंत्र का गणतंत्र जो भारत आछे जे हमारे कॉन्स्टिट्यूशन आछे ओटा के डिस्टर्ब करबार जन्य जे काज बीजेपी और आरएसएस करछे ओके बिहार लोकटा रिजेक्ट करलो। ओदेर उपरे एड ऑन जेटा बोले अपनी एड ऑन्स হয়েছে आपके कास्ट फैक्टर होबे आपके
কমিউনাল ফ্যাক্টর হবে, ওরা সব অ্যাড অনস ছিল, কিন্তু মেইন ধারা যেটা ছিল ওটা এটাই কি আরএসএস বিজেপির ডিভিজিভ পলিটিক্স যেটা আছে, কমিউনাল পলিটিক্স যেটা আছে, ওরাকে রিজেক্ট করলো বিহারের জনগণ। আপনি বলছেন বদলের হাওয়া সীতারামজি, কিন্তু আপনাদের 6টা লেফট পার্টি একসঙ্গে লড়লেন 220টা সিটে, সেখানে রেজাল্ট এত খারাপ হলো কেন? এখনো পর্যন্ত আমাদের কাছে এগিয়ে এবং জয়ী হওয়ার যে ট্রেন্ড সেটা যদি মেলাই, তাতে সিপিআই এমএল 2টো সিটি এগিয়ে আছে, বাকি সমস্ত ক্ষেত্রে আপনাদের ফলাফল ভালো হয়নি, সেটা কেন? বদলের হাওয়া হলে তো তার থেকে এই 6টা বাম দল তাদের ফলাফলও যথেষ্ট ভালো হতো। দেখুন, নির্বাচনে এটা হয়, আর এটা হয় যারা পলিটিক্সে আছে ওরা এটা বুঝে কি যখন পোলারাইজেশন হয় এরকম, ও পোলারাইজেশনে আর কেউ থার্ড ফোর্সটা বাঁচতে পারবে না, ও স্কুইজ আউট হয়ে যায়, আর ওটাই হলো লেফটের সঙ্গে। কিন্তু পুরো ক্যাম্পেইনে লেফট যেটা এজেন্ডা রাখলো, একটা অল্টারনেটিভ এজেন্ডা বিহারের জন্য, বিহারের জনগণের জন্য, ওই এজেন্ডার যেটা ইস্যুজ আছে ওটা বাদ দিয়ে এই নীতিশ কুমার সরকারও চলতে পারবে না। তো এজেন্ডাকে প্রভাবিত করবার কাজ যেটা লেফট ফ্রন্ট যেটা করলো, ওটা বিহারের ভবিষ্যতের জন্য ওটাকে কেউ ইগনোর করতে পারবে না। এটা একটা বড় উপলব্ধি ছিল এই ক্যাম্পেইন। সীতারামজি, আমার শেষ প্রশ্ন, যে নীতিশ কুমার এবং লালু প্রসাদ যাদব 2 দশক কেউ কারুর মুখ দেখেননি, এবং রাজনৈতিক আক্রমণ যে কোন পর্যায়ে যেতে পারে তারা সব থেকে ভালো উদাহরণ। সেখানে তারা কাছাকাছি এলেন, জোটবদ্ধ হলেন, কংগ্রেসকে সঙ্গে নিলেন এবং বিজেপিকে রুখতে। এই রাজ্যের প্রেক্ষিতে আমি খানিকক্ষণ আগে মজা করে বলছিলাম যে অঙ্গের ভোটের ফলাফল বঙ্গে কতটা পড়বে সেটাও আমরা দেখব। কোনোভাবে এখানকার যারা শাসক দল তাদের রুখতে যে 2টো ফোর্সের কথাবার্তা চলছে বা স্থানীয় স্তরে অনেক জল্পনা চলছে, বামপন্থীরা এবং কংগ্রেস কাছাকাছি আসার সম্ভাবনা আছে? দেখুন, একটা জিনিস আমাদের সবাইকে বুঝতে হবে, রাজনীতি গণিত নয়, পলিটিক্স অ্যারিথমেটিক নয়। অ্যারিথমেটিক में আপনি 2 and 2 जोड़ाते চেষ্টা করবে তো 4 আসবে, পলিটিক্স में 2 and 2 রাখবে তো হতে পারে 22-22 আসবে। তো এরকম আপনি ভাবুন না কি এরা আর এরা জুড়ে যাবে তো এই কাজটা আগে করতে পারবে, ওটা জোটের জন্য নেই, ঠিক আছে, ওটার একটা অ্যালায়েন্সের একটা ভ্যালু আছে, কিন্তু বেসিক ইস্যু যেটা আছে জনগণটা ডিসাইড করবে। রিসেন্ট উদাহরণ দিই, ধরুন শিলিগুড়িতে, শিলিগুড়ি কর্পোরেশন মানে শহরে এবং গ্রামে দুটো ক্ষেত্রেই টিএমসি যেখানে রিগিং পোলিং রুখতে কিন্তু একেবারে স্থানীয় স্তরের নেতারা কাছাকাছি এসেছেন। আমি বলছি, হ্যাঁ না আমি বলছি এটা জনগণ ডিসাইড করবে। আজকে যে আক্রান্ত চলছে বেঙ্গলে, যে আজকে যে ডেমোক্রেসির উপরে অ্যাটাক চলছে যে বেঙ্গলে, और এই অ্যাটাকের বিরুদ্ধে জনগণটা উঠছে, জনগণটা উঠবে, আর ওটাই যে জনগণটা উঠলো ওটাই শিলিগুড়িতে হলো যেটা আপনি রেফার করছেন। আর এই হাওয়া আজকে চলছে বেঙ্গলে, আর এই রেজিস্ট্যান্স যেটা बढ़ছে, যেখানে যেখানে পিপলস রেজিস্ট্যান্স बढ़লো ওখানে নির্বাচনে আপনি দেখলেন রেজাল্ট কিরকম হলো। আজকে বেঙ্গলে ওই অ্যাটমসফিয়ার এটা बढ़ছে, নিশ্চয় এটা প্রভাবিত করবে আমরা আগামী নির্বাচনে। অনেক ধন্যবাদ আপনাকে, আমার স্টুডিওর অতিথিদেরও ধন্যবাদ। দ্রুত আমরা সরাসরি একটা বিরতি নেব, তারপর মূল স্টুডিওয়ে ফিরবো এবং আবার এই বিশ্লেষণ নিয়ে বসবো। আজ সন্ধ্যে 7টায় ঘণ্টাখানেকের আবার বিশ্লেষণ। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের জান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট। ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওস ডিজাইন্ড ইন ফ্রান্স এবং লয়েড এলইডি টিভি, जो दे खुशियों की गारंटी।